আরে রাজের কথা ভেবে লাভ নেই। কেন, তুই লাইন মারিস নাকি? আরে আমি যদি লাইন মারতে পারতাম তাহলে আমার থেকে এই কলেজের সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতো না। তুই তো আজকে ট্রান্সফার নিয়ে আসলি, তাই তুই জানিস না আমরা সবাই একই ইয়ারের। রাজ গত 2 মাস আগে অনার্স ফার্স্ট ইয়ারের ট্রান্সফার নিয়ে আসে। তুই বিশ্বাস করবি না কণিকা, প্রথম প্রথম আমরা ভেবেছিলাম এত হ্যান্ডসাম ছেলে কলেজে আসার পর মেয়েদের সাথে ফ্ল্যাটিং করবে, কিন্তু হলো পুরো উল্টোটা। এই ছেলে প্রতিদিন কলেজে আসবে তার সাইকেল নিয়ে আর সিম্পল ড্রেসে। তবে এই ড্রেসে যা লাগে না, বিশ্বাস করবি না দোস্ত, আমি কেন কলেজের সব মেয়েরাই ফিদা হয়ে যায় এই ছেলের উপরে। কিন্তু দোস্ত, এই ছেলে গত 2 মাসে টিচার বাদে কোনো স্টুডেন্টের সাথে কথা বলছে এমন দৃশ্য আমি দেখি নাই। এমনকি কোনো ছেলেদের সাথে কথা বলে না। আমি একদিন সাহস নিয়ে কথা বলতে গিয়েছিলাম। তারপর কি হয়েছে? তারপর আর কি, আমি গিয়ে বললাম ক্যান আই সিট হেয়ার। সে আমার দিকে নজর দিয়ে তার ব্যাগ নিয়ে অন্য বেঞ্চে চলে গেল। আমার এমন রাগ হচ্ছিল যে এই ছেলেটাকে খুন করে ফেলি। সব সময় একা একা বেঞ্চে বসবে আর ওর সাথে কেউ বসে না। এমনটা কেন? আরে এরকম একঘেয়েমি ছেলের সাথে কে বসবে? তাও ঠিক। এখন এইসব কথা বাদ দে, চল ক্লাসে যাই। এদের কথা শুনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি কিরকম, তাও নিজের পরিচয় দিয়ে দেই সবাইকে। আমি রাজ, সবসময় একা একা থাকি। আপনজন বলতে আমার নিজেকে ছাড়া এখন আর কেউ নেই। আর কি বলবো, এখন যদি সব জেনে যান তাহলে তো গল্পের মজাই থাকবে না। চলুন গল্পে ফিরে যাওয়া যাক। আমি ক্লাসে গিয়ে একেবারে লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। ক্লাস শুরু হতে আরো কিছুক্ষণ সময় লাগবে, তাই বই বের করে পড়তে লাগলাম। এমন সময় আমার পাশে একটা ছেলে বসলো। আমার পাশে ছেলেটাকে বসতে দেখে আমি উঠে অন্য বেঞ্চে চলে যাব। এমন সময় ছেলেটি বলল, আমি জানি আমার মতো গরিব ছোট লোক ছেলের সাথে কেউ বসতে চাইবে না। সরি ভাই, আপনি বসুন, আমি উঠে যাচ্ছি। আমি ছেলেটার কথা শুনে তার দিকে তাকালাম। ছেলেটা বোধহয় আজকেই এসেছে। ছেলেটার চোখ দিয়ে পানি পড়ছে। ছেলেটাকে দেখে আমার প্রাণপ্রিয় বন্ধু রাহুলের কথা একটু মনে পড়ে গেল। রাহুল আমার জন্য নিজের জীবনও দিতে পারত। আমি আবার নিজের বেঞ্চে গিয়ে বসলাম। আমার সাথে বসতে পারো। ছেলেটি আমার কথা শুনে হাসি মুখে আমার পাশে এসে বসল। এই কলেজে নতুন? নাম কি? রাহুল। আপনারা? ছেলেটার মুখ থেকে রাহুল নামটা শুনে আমার চোখের সামনে সেই ভয়ঙ্কর অতীতটা ভেসে উঠল। আমার নাম রাজ। তোমার পরিবারে কে কে আছে? আমার এক ছোট বোন ছাড়া আর কেউ নেই। আর তোমার? তোমার তো ছোট বোন আছে, আমার তো তাও নেই। এই নির্দয় পৃথিবীতে নিজেকে মানিয়ে নিয়েছি। তোমার গল্প কি আমার মতো দুঃখের? হ্যালো বন্ধুরা, যারা আমাদের গল্প শোনো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কাছে কোনো এলাকার বড় ভাই তার ছোট বোনের জন্য আর্থিকভাবে কিছু সাহায্য চাচ্ছে। তার বোনের কিডনির সমস্যা। ডক্টর বলছে যে তার কিডনি চেঞ্জ করতে হবে। প্রায় 7 লক্ষ টাকা লাগবে কিডনি চেঞ্জ করতে, তাহলে সেই বোনটি সুস্থ হবে। কিন্তু তারা অনেক গরিব, তাদের পক্ষে এতগুলো টাকা দেওয়া সম্ভব না। তারা দিন আনে দিন খায়, তাদের কোনো জমানো টাকা নেই। তাই আপনারা যদি সাহায্য করেন তাহলে সেই বোনটিকে বাঁচানো সম্ভব হবে। তাই আপনারা প্লিজ যে যা পারেন সাহায্য করেন। বিকাশ, নগদ এবং ইসলামী ব্যাংক নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে দেওয়া আছে। আর কেউ যদি কোনো প্রকার ডকুমেন্ট দেখতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেন। তাহলে চলেন এবার গল্পে ফেরা যাক। তোমার মতো নাকি জানি না, তবে প্রচন্ড কষ্টের। আচ্ছা, তুমি তোমার বোনকে নিয়ে পরিবারের খরচ কিভাবে টানো? ছোট বোন এবার জেএসসি দিবে, আর আমি ছোট ছোট কাজ করে নিজের পড়াশোনা আর আমার বোনের পড়াশোনার খরচ টানি। তুমি কিভাবে আয় করো? আমার কাছে যা আছে তা দিয়ে তোমার মতো 1000 জনকে আমি সারা জীবন পুষতে পারবো। মনে মনে কথাটা বললাম। চলে যায় কোনো রকম। আমরা আজকে থেকে বন্ধু, হ্যাঁ? বলেই রাহুলের দিকে হাতটা বাড়িয়ে দিলাম। তুমি আমার সাথে বন্ধুত্ব করবে? হ্যাঁ, কেন নয়।
আসলে আমার লাইফে আমার দরিদ্রতার জন্য কেউ বন্ধুত্ব করেনি। গরিব বলে কি মানুষ না তুমি? ঠিক আছে, আজ থেকে আমরা ফ্রেন্ড, কিন্তু এখন থেকে তুই করে বলতে হবে। সেম টু ইউ দোস্ত। এতক্ষণ স্যার আর ক্লাসের সবাই আমাদের দিকে তাকিয়েছিল। স্যার যে ক্লাসে এসেছে তার দিকে আমার কোনো নজরে ছিল না এতক্ষণ। আমি দ্রুত দাঁড়িয়ে বললাম, স্যার আই এম এক্সট্রিমলি সরি। আসলে তোমার কিছুই বলতে হবে না রাজ, তুমি গত 2 মাস কারোর সাথে বন্ধুত্ব করনি। আজকে নিউ স্টুডেন্ট অর্থাৎ রাহুলের সাথে ফ্রেন্ডশিপ করলে, এতে আমি খুশি হলাম। জীবনে কখনো একা থাকা উচিত নয়, আশেপাশে সবার সাথে মিলেমিশে চলা উচিত। স্যার, আমি কি দোষ করলাম? আমরা সবাই মিমের দিকে তাকালাম। আর মিম হলো ক্লাসের সব থেকে সুন্দরী মেয়ে। মিমের বাবা হলো এলাকার খ্যাতনামা ব্যবসায়ী লোক। মিমের রূপের সাথে তার অহংকারও দিন দিন বাড়ছে। তার অহংকার এই কলেজের সবাইকে হার মানায়। সে যেমন রূপবতী তেমনি অহংকারী। না মানে স্যার, আমরা কি দোষ করলাম যে রাজ আমাদের সাথে কথা বলবে না, ফ্রেন্ডশিপ করবে না? রাজ মিম ঠিকই বলেছে, সবার সাথে বন্ধুত্ব করে নিবে। এখন সবাই ক্লাসে মনোযোগ দাও। তারপর আমরা সবাই ক্লাসে মনোযোগ দিলাম। কলেজ শেষ করে যেই আমি ক্লাসরুম থেকে বের হতে যাব, তখন মিম আমার সামনে আসলো। মিস্টার রাজ, শুনলেন তো স্যার কি বললো? সবার সাথে বন্ধুত্ব করতে বলেছে। তাহলে সবার আগে আমাকে দিয়ে শুরু করো। আমি মিমের সাথে কোনো কথা না বলে ক্যাম্পাস দিয়ে হেঁটে যাচ্ছিলাম। মিম আমার পিছনে পিছনে হাঁটছে। আমি সাইকেল নিয়ে কলেজ থেকে বেরিয়ে যাচ্ছিলাম। এমন সময় কারোর সাথে ধাক্কা খেয়ে দুজনেই পড়ে যাই। আমার ওপরে সাইকেল পড়েছে, আর সামনে থাকা লোকটা উল্টো দিকে ঘুরে পড়েছে। চেহারা না দেখতে পেলেও বুঝতে পেরেছি যে এটা একটা মেয়ে। মেয়েটা মনে হয় রেগে গিয়েছে। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি দ্রুত করে সাইকেলটা নিয়ে দাঁড়িয়ে পড়লাম। মেয়েটা আমার দিকে না ঘুরেই দাঁড়িয়ে ধমক দিয়ে বলল, হেই স্টুপিড, চোখ কি টয়লেটের কমোডে রেখে এসেছেন নাকি? মেয়েটা আমার চেহারা দেখা মাত্রই থেমে গেল। আমিও মেয়েটাকে দেখে অনেকটা অবাক হলাম। এই তো তামান্না। আমি কিছু বুঝে ওঠার আগে তামান্না আমাকে জড়িয়ে ধরল। তামান্নার আমাকে জড়িয়ে ধরায় পুরো কলেজের সব মেয়েদের মনের ভিতর যেন একটা হতাশার ছায়া নেমে আসলো। যে ছেলে 2 মাসে কারোর সাথে কথাও বলে না, কোনো মেয়ের দিকে একবার ঘুরেও তাকালো না, আর আজকে সেই ছেলেকে একটা মেয়ে হুট করে এসে জড়িয়ে ধরলো। এরকম অবস্থা হবে মানে সবাই ভাবতেও পারছিল না। আমি দ্রুত তামান্নাকে আমার থেকে ছাড়িয়ে নিয়ে তাকে ধমক দিয়ে বললাম, কে আপনি? আর এভাবে হুট করে আমাকে জড়িয়ে ধরলেন কেন? রাকিব, তুমি এসব কি বলছো? আমি তামান্নার কথার কোনো উত্তর না দিয়ে কলেজ থেকে চলে যেতে লাগলাম। কিন্তু আমি গেট পার হওয়ার আগেই তামান্না আমার সামনে দৌড়ে চলে এলো। এ কি, আপনি এভাবে আমার সামনে কেন আসলেন? তামান্না আমার মুখে আপনি কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। রাকিব, তুমি কি আমাকে চিনতে পারছো না? কে রাকিব? আমি হলাম রাজ, আর আমি আপনাকে চিনি না। আমাকে যেতে হবে প্লিজ। আমি গেলাম। আমি কলেজ থেকে চলে গেলাম। আর এদিকে তামান্না মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমি কি এতই ভুল হতে পারি রাকিবকে চিনতে? একটা মানুষের চেহারা কি এতটা অন্য মানুষের সাথে মিলতে পারে নাকি আমিই চিনতে ভুল করেছি? না, এটা কিভাবে হয়? রাকিবকে আমি ছোটবেলা থেকে চিনি না, আমাকে এই ব্যাপারে ভাবতে হবে। তামান্না সোজা প্রিন্সিপালের রুমে গেল। সেখানে গিয়ে ইন্টার ফাইনাল ইয়ারে অ্যাডমিশন নিল। স্যার, এই কলেজে আমাদের ক্লাসে কি রাকিব নামে কোনো ছেলে আছে? না, আমার জানা মতে এই কলেজে রাকিব নামে কোনো ছেলে পড়ে না। ওকে স্যার, তাহলে আমি আজকে আসি, আগামীকাল থেকে ক্লাস করব। ঠিক আছে। তামান্না প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে ক্যাম্পাস দিয়ে আন মনে হাঁটছে। তখন মিম তামান্নার সামনে চলে আসলো। এভাবে হঠাৎ মিম তামান্নার সামনে চলে আসায় তামান্না প্রচন্ড ঘাবড়ে গেল। এক্সকিউজ মি, আপনি আমার সামনে এভাবে হঠাৎ কেন আসলেন? আসলে আমি তোমার আর প্রিন্সিপালের সব কথা লুকিয়ে শুনে ফেলেছি। আমি জানি আমি অপরাধ করে ফেলেছি। আমি মিম, তোমার ক্লাসেই পড়ি।
আমি তামান্না, নাইস টু মিট ইউ। আচ্ছা, তুমি সেই সময় রাজকে হঠাৎ জড়িয়ে ধরলে কেন? ও, তাহলে তার নাম রাজ? আশ্চর্য, একটা ছেলের নাম জানো না আর হুটহাট করে একজন ছেলেকে জড়িয়ে ধরলে। আবার কাকে? এই কলেজের ক্রাশকে? ও, এখন বুঝেছি ব্যাপারটা। আসলে আমি রাজকে আমার এক পুরনো বন্ধুর সাথে গুলিয়ে ফেলেছিলাম। তার সাথে গত 7 মাস আমার কোনো যোগাযোগ নেই। আসলে আমরা খুব ভালো বন্ধু ছিলাম। আজকে হঠাৎ রাজকে, মানে আমার সেই পুরনো বন্ধুকে দেখতে পেয়ে আমার মাথা ঠিক থাকে না। ও, তাহলে ঠিক আছে, আমরা তো একই ক্লাসে পড়ি, তাহলে আজকে থেকে আমরা ফ্রেন্ডস। তা করা যায়, কারণ এই কলেজে আমার চেনা জানা কেউ নাই। দুজনেই নিজেদের মতো বন্ধুত্ব করে নিল। আর অন্যদিকে একটা ব্যাংকে অনেকগুলো ডাকাত ব্যাংক থেকে টাকা চুরি করে এনেছে। সেই টাকাগুলো ছিল গরিব দুঃখী মানুষদের। তারা তাদের কষ্টের টাকাগুলো ব্যাংকে জমা রেখেছিল তাদের ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য। এটাই এতক্ষণ খবরে দেখাচ্ছিল। আর আকাশ দেখছে খবরটা। আকাশের চোখে মুখে ফুটে আছে হিংস্রতা, যেন সে কোনো মানুষ না, বরং একটি মনস্টার। রাতের আধারে অন্ধকারের সহযোগিতায় একদল ডাকাত সোনার গয়নার দোকানে চুরি করে নিজেদের আস্তানায় পৌঁছলো। তাদের আস্তানা হলো একটা পুরাতন পরিত্যক্ত গোডাউন। চারিদিকে গভীর অন্ধকার। ডাকাতরা নিজেদের মধ্যে চুরির মাল ভাগাভাগি করছিল। এমন সময় গোডাউনের দরজায় কেউ ঠকঠক করলো। ডাকাত দলের একজন উঠে দরজার কাছে গেল। সে জিজ্ঞাসা করলো বাহিরে কে, কিন্তু বাহির থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। তাই সে আবার ভাগাভাগির জায়গায় চলে গেল। কিছুক্ষণ পর আবার কেউ দরজায় ঠকঠক করলো। এবার সে বিরক্ত হয়ে হাতে বন্দুক নিয়ে দরজার কাছে গেল। আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি যে বাহিরে কে, আমাকে রাগালে অনেক খারাপ হবে। বাহির থেকে এবারও কোনো সারা শব্দ এলো না। তাই সে রেগে গিয়ে গোডাউনের দরজা খুলল। কিন্তু বাহিরটা ঘন অন্ধকারে আচ্ছন্ন। কেউ যদি এই অন্ধকারের আড়ালে লুকায় তাহলে সে নিজের হাত পর্যন্ত দেখতে পারবে না। বাহিরে কাউকে দেখতে না পেয়ে ডাকাত সদস্য রেগে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে অন্ধকারের ভিতর থেকে একটি হাত জোড়া বের হয়ে আসলো আর সেই ডাকাতকে অন্ধকারের ভিতরে নিয়ে গেল। বন্দুক থাকা সত্ত্বেও সে কিছুই করতে পারল না, শুধু একটা চিৎকার দেওয়া ছাড়া। তবে সেই চিৎকারও খুবই মৃদু ছিল। বাহির থেকে তাদের সদস্যের চিৎকার শুনতে পেয়ে সবাই হাতে বন্দুক নিয়ে দরজার কাছে গেল। কিন্তু বাহিরটা ঘুটঘুটে অন্ধকার। ডাকাত দলের বস জিজ্ঞাসা করলো, জিহাদ কোথায় তুই, আর চিৎকার কেন দিলি? কিন্তু বাহির থেকে কারো উত্তর পাওয়ার বদলে আবারও সেই ডাকাত সদস্যের চিৎকার ভেসে আসলো। সবাই এবার ভয় পেয়ে গেল। অন্ধকারের মধ্যে কারো অবয়ব দেখা গেল। সবাই অন্ধকারের দিকে বন্দুক তাক করলো। কে ওখানে? আমি বলছি কে ওখানে? আমাদের সাথে পাঙ্গা নেওয়া ঠিক হয়নি তোর। আমরা গ্যাংস্টার কিং রনির লোক। এবার বাহির থেকে চিৎকার না, বরং কারো ভয়ঙ্কর হাসি ভেসে আসলো। সবাই এইরকম ভয়ঙ্কর হাসি আগে কখনো শুনিনি। বাহির থেকে সেই অবয়বটা বলল, যে গ্যাং নিয়ে চলে তাকে বলা হয় গ্যাংস্টার, আর যে একাই পুরো গ্যাংকে শেষ করার ক্ষমতা রাখে তাকে বলা হয় মনস্টার। সবাই মনস্টার নাম শুনে কাঁপাকাঁপি শুরু করে দিল। সবাই এতক্ষণে বুঝে গেছে যে বাহিরে যে আছে তার থেকে একমাত্র মৃত্যু ছাড়া কোনো কিছু পাওয়া যাবে না। তারা নিশ্চিত মৃত্যু জেনেও বাহিরে অবয়বটাকে উদ্দেশ্য করে গুলি চালাতে শুরু করলো। প্রতিটি বন্দুকে সাইলেন্সার লাগানো ছিল, তাই গুলির শব্দ হয়নি। কিন্তু বাহির থেকে কারো আর্তনাদ ভেসে আসলো, আর একটা ডেড বডি মুখ থুবড়ে তাদের সামনে পড়লো। ডেড বডি থেকে রক্ত বের হতে দেখে সবাই অনেক খুশি হলো, কারণ তারা নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচলো। কিন্তু তাদের এই আনন্দ বেশি সময় স্থির থাকলো না। হঠাৎ করে অন্ধকারকে ছিঁড়ে একজন কালো হুডি পরা লোক তাদের সামনে আসলো। এই কালো রাতে কালো হুডি পরায় কেউ তার চেহারা দেখতে পারছে না। তার হাতে আছে একটা চাইনিজ কুড়াল, যেটাই রক্তের ছাপ রয়েছে। একজন সেই ডেড বডিকে উল্টিয়ে তার চেহারা দেখলো। তারা সবাই
সবাই ডেথ বডির চেহারা দেখে অনেক ভয় পেয়ে গেল, কারণ এই ডেথ বডি তাদের দলেরই সদস্যের। সবাই এলোপাথারি গুলি করতে শুরু করলো, কিন্তু সেই কালো হুডি পরা লোকটা অনেক দ্রুত অন্ধকারে চলে গেল। সবাই তাদের ফায়ারিং বন্ধ করতেই আবার অন্ধকার থেকে বের হয়ে আসে সেই কালো হুডি পরা লোকটা। এবার সে কাউকে কোনো সুযোগ না দিয়ে তার চাইনিজ কুড়ালটা দিয়ে সবার হাত পা শরীর থেকে আলাদা করতে লাগলো। সে এতই দ্রুত হাত পা কাটতে লাগলো, কেউ কিছু বুঝতে পারছে না। সবাই শুধু চিৎকারই দিল। পুরো গোডাউনে রক্তের বন্যা বইতে লাগলো। সবাইকে মারার কালো হুডি পড়া লোকটা ডাকাত দলের বসের কাছে গেল। বস তার একটা হাত হারিয়ে আর্তনাদ করছে। কে কে তুই? বসের গলা থেকে আওয়াজ বের হচ্ছে না ব্যথার কারণে। কালো হুডি পরা লোকটা তার মাথা থেকে হুডি সরালো। ডাকাত দলের বস সেই ভয়ঙ্কর খুনের চেহারা দেখে যেন আকাশ থেকে পড়ল। সে জানে মৃত্যু তার সামনে দাঁড়িয়ে আছে। ডাকাত দলের বসের গলা থেকে একটা আওয়াজই বের হলো, আর সেটা হলো মনস্টার। তারপর সে সেখানেই মারা গেল অতিরিক্ত রক্তক্ষরণের জন্যে। কালো হুডি পরা লোকটা সেখানে যাবতীয় সম্পদ তার সাথে করে নিয়ে গেল। সকালবেলায় পুরো শহরে গতকালকের রাতের ভয়াবহ ঘটনা ছড়িয়ে গেল। সব টিভিতে সবার লাশ দেখাচ্ছে লাইভে। পুলিশ অফিসারদের বড় বড় অফিসাররা ঘটনাস্থলে এসে কেসটা ইনভেস্টিগেশন করছে। সবার ক্ষত বিক্ষত দেহ দেখে সবাই ভয় পেয়ে গেছে। কেউ কেউ তো অজ্ঞান হয়ে গেছে। কেউ এই খুনের কুল কিনারা খুঁজে না পাওয়ায় এই কেসটা সিবিআই এর কাছে চলে যায়। সিবিআই এর সিনিয়র অফিসার জিশান ঘটনাস্থলে আসে। আসসালামু আলাইকুম স্যার, এই নিন কেসের ফাইল। ওয়ালাইকুম আসসালাম। কেসের ফাইল পরে দেখবো, আগে বলেন যে ডেড বডিগুলো আসল পরিচয় কি খুঁজে পেয়েছেন? ইয়েস স্যার, এরা সবাই দাগি আসামি। গতকাল একটা সোনার দোকানে চুরি করে এখানে লুকায়। তাছাড়া গত পরশু একটা ব্যাংক লুট করে এরা। তার মানে এরা অনেক বড় ক্রিমিনাল। আচ্ছা, তাহলে ব্যাংকের টাকা আর সোনার দোকানে গয়না কোথায়? লোকাল ইন্সপেক্টর কিছু একটা বলবে, কিন্তু তার আগে তার মোবাইলে একটা কল আসলো। ইন্সপেক্টর ফোনে কথা বলা শেষ করে জিশানকে বলল, স্যার এইমাত্র খবর এসেছে যে কেউ একজন থানায় চুরি হওয়া সব মাল রেখে এসেছে। জিশান এই কথা শুনে অবাক না হয়ে পারল না। তার মানে যে বা যারা এদের খুন করে সেই বা তারাই লুট হওয়ার আর চুরি হওয়া সব টাকা থানায় রেখে এসেছে। এখন শুধু জানার অপেক্ষা যে কে বা কারা এই খুন করেছে। অন্যদিকে প্রতিদিনের মতো আমি কলেজে যাচ্ছি সাইকেলে করে। কলেজের গেটের সামনেই দেখা হলো রাহুলের সাথে। রাহুলকে দেখলেই আমার প্রাণপ্রিয় বন্ধু রাহুলের কথা মনে পড়ে যায়। কিরে দোস্ত, কেমন আছিস? আমি তো বিন্দাস আছি, তোর কি খবর? আমার আর খবর, বোনকে নিয়ে আছি কোনো মতে। তুই তো জানিস এই করোনার জন্য সবাই নিজেদের বাসায় বন্দি হয়ে রয়েছে। সেই কারণে আমার টিউশনি করাটাও বন্ধ হয়ে গেছে। এখন আমাদের পড়াশোনার জন্য শুধু কলেজটাই খোলা আছে। এখন বল আমি কি করব? আমি কিছুক্ষণ ভাবলাম, তারপর রাহুলকে বললাম, আরে চিন্তা করিস না, কলেজ ছুটির পর আমাকে তোদের বাসায় নিয়ে যাস, তোর বোনকেও দেখে আসবো। আমার তো এই দুনিয়ায় কেউ নেই। আমি আর রাহুল ক্লাসে গেলাম। বরাবরের মতনই পিছনে বসলাম। ক্লাস শুরু হওয়ার আগে ক্লাসে তামান্না আর মিম একসাথে ক্লাসে ঢুকলো। এটা দেখে আমি একটু অবাক হলাম, কারণ মিম আর তামান্না একসাথে মানে আমার পরিচয় সবার সামনে চলে আসতে পারে। তামান্না ক্লাসে ঢোকার পর কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, হয়তো কিছু ভাবছে। ব্যাপারটা মিম খেয়াল করলো। আমার দিকে এভাবে তাকিয়ে থাকাটা মিমের ভালো লাগছে না, তাই সে তামান্নাকে হালকা একটু ধাক্কা দিল। তামান্না পড়ে যেতে গিয়েও পড়ল না। স্যার আসার পর তারা নিজেদের সিটে বসে গিয়েছে। আমি ক্লাস করছি নিজের মতো, কিন্তু কেন জানি বারবার আমার চোখ দুটো তামান্নার দিকে চলে যাচ্ছে। কেনই বা যাবে না? তামান্নাই তো আমার সব ছিল এক সময়। সেই কথা অন্য একদিন বলা হবে। অতঃপর সবাই ক্লাস থেকে বের হয়ে গেল। আমি আর রাহুল এখন কলেজ থেকে বের হয়ে রাহুলের বাসায় যাব। কলেজের মাঠ দিয়ে হাঁটছিলাম, আর মিম ও তামান্না আমার পিছে পিছে হাঁটছে। এমন সময় একটা পুলিশের জিপ গাড়ি আমার সামনে এসে থামল। পুলিশের গাড়ি থেকে বের হলো সিবিআই এর সিনিয়র অফিসার জিশান।
এভাবেই পুলিশের গাড়ি হুট করে চলে আসায় সবাই একটু ভয় পেয়ে গেল, কিন্তু কারো একজনের মুখে ভয়ের ছাপ নেই। সেই একজন হলাম আমি। অফিসার জিশান গাড়ি থেকে নেমে বের হয়ে আমার দিকে আসতে লাগলো। আমি তো কোনো ক্লুই রাখিনি গতকাল, তাহলে পুলিশ আমার কাছে কেন আসছে? সবাইকে আশ্চর্য করে দিয়ে অফিসার জিশান আমার কাছে না এসে আমাকে পাশ কাটিয়ে মিমের কাছে চলে গেল। মিম অফিসার জিশানকে ভাইয়া বলে জড়িয়ে ধরল। আমার বুঝতে বাকি রইল না যে অফিসার জিশান মিমেরই ভাই হয়। ভাইয়া, তুমি এই শহরে কবে আসলে? তুমি তো অন্য শহরে ছিলে। আজকে আমি ট্রান্সফার হয়ে এখানে চলে এসেছি। এই শহরে গতকালে ভয়াবহ খুনের ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছি, তাই উপর মহল থেকে এই কেসের দায়িত্ব আমাকে দিয়েছি। তুমি তো সব সময় কেস নিয়েই পড়ে থাকো, আর আজকে তোমার সময় এলো বোনের সাথে দেখা করার, তাও এসেছ কেসের ব্যাপারে। অফিসার জিশান হেসে দিল, তারপর আশেপাশে তাকালো। অফিসার জিশানের দৃষ্টি আমার দিকে গিয়ে আটকে গেল। অফিসার জিশান আমার দিকে এগিয়ে এলো, কিন্তু কেন আমি তা বুঝতে পারছি না। তোমাকে আমার চেনা চেনা লাগছে। তোমাকে কি আমি কখনো দেখেছি? তোমার নাম কি? আমাকে? না, আমি তো আপনাকে চিনি না। আমার নাম রাজ। আমি আপনাকে এই প্রথমবার দেখলাম। কিন্তু আমার ভুল হওয়ার কথা না। আমার মেমোরি অনেক স্পার। তোমার চোখের চশমা বাদ দিলে আর হেয়ার স্টাইল চেঞ্জ করলে আমি তোমাকে রাকিবের মতো লাগবে। রাকিবের নাম শুনে তামান্না চমকে গেল, সাথে মিমও চমকে উঠল, কারণ তামান্না আমাকে রাকিব মনে করেই গতকাল জড়িয়ে ধরেছিল। ভাইয়া, রাজ তো এই কলেজে আমাদের সাথেই পড়ে, একে তুমি কিভাবে চিনবে? তোদের সাথে পড়ি, তাহলে আমারই কোনো জায়গায় ভুল হয়েছে। ঠিক আছে, আমি যাই, পরে দেখা হবে। অফিসার জিশান চলে যাওয়ার পর আমিও রাহুলের সাথে তার বাসায় চলে যাই। আর ওইদিকে মিম ভাবছে যে কে এই রাকিব, যাকে সবাই আমার সাথে গুলিয়ে ফেলছে। কে রাজ? গতকাল রাজকে রাকিবের সাথে আমি গুলিয়ে ফেলেছিলাম, কিন্তু তাও আমার সন্দেহ থেকেই গেছিল, কারণ একটা মানুষের চেহারা আরেকজন মানুষের সাথে এতটাই কি মিলবে? কিন্তু আজকে অফিসার জিসান এসে আমার সন্দেহটাকে আরো গভীর করে দিল। আমাকে দেখতে হবে ব্যাপারটা। এইদিকে আমি রাহুলের সাথে তার বাসায় গেলাম। রাহুলের বাসাটা বস্তির ভিতরে। এত বড় কলেজের একজন ছাত্র যে বস্তিতে থাকে তা দেখে আমি হতবাগী হলাম একটু। রাহুল, তুই এই জায়গা থেকে ওইরকম নামি দামি কলেজে কিভাবে পড়িস? আমি জানি তুই এই রকম প্রশ্ন করবি। সবার মনে এই রকম প্রশ্ন আসাটাই স্বাভাবিক। আমি এতদিন স্কলারশিপে পড়ালেখা করছিলাম, কিন্তু স্কলারশিপের মেয়াদ শুধু এই কয়েকদিনের জন্য। ভবিষ্যতে কি হবে তা জানি না। তোকে এইসব নিয়ে ভাবতে হবে না। তুই চল এই গরিবের রাজমহলে। আমি রাহুলের ঘরের ভিতরে গেলাম। রাহুলের বোন পড়ছিল। দুই ভাই বোন কত কষ্ট করে আছে তা আমি বুঝতে পারলাম। রাহুলের বোনটা নোংরা জামাকাপড় পরে আছে। রাহুলকে দেখে রাহুলের বোন তার কাছে এসে জড়িয়ে ধরে। আমিও রাহুলের বোনকে আদর করি। অতঃপর রাহুলের বোনকে আমি আমাকে ভাইয়া বলে ডাকতে বলি। হিয়া, আজকে থেকে তোমার দুইটা ভাই, একটা রাহুল আরেকটা হলাম আমি। হিয়া রাহুলের দিকে তাকালো। রাহুল মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি দিল। তারপর হিয়া আমাকে ভাইয়া বলে জড়িয়ে ধরে। তারপর আমি রাহুলকে বিদায় দিয়ে নিজের বাসায় চলে আসলাম। আজকে সত্যি মনটা ভালো হয়ে গেল হিয়ার সাথে দেখা হয়ে। আমারও যদি ওইরকম বোন থাকতো, আমারও যদি একটা পরিবার থাকতো, তাহলে কতই না ভালো হতো। এইসব ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়ে গেল। আজ থেকে রাহুল আর হিয়াই হচ্ছে আমার পরিবার। কিন্তু এইভাবে দুটো হাসি খুশি জীবন টাকার অভাবে আমি ঝরতে দেব না। সাথে সাথে এক জায়গায় ফোন দিলাম। ফোনে কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম ফোনটা। তারপর আমার মুখে ফুটে উঠল একটা প্রশান্তির হাসি। অন্যদিকে তামান্নার ফ্ল্যাটে তামান্না পৌঁছালো। তামান্না ফ্রেশ হয়ে টিভি চালু করলো। তখন খবরের চ্যানেলে সে গতকালকের সেই রাতের ভয়াবহ খুনের ব্যাপারটা জানতে পারল। এইরকম খুন অনেকদিন পরে দেখলাম, আর এইরকম খুন এই শহরে হয়েছে, তার মানে রাকিব এই শহরেই আছে। রাকিব, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কখনো আমার মনের কথা বুঝোনি। গতবার কোথাও হারিয়ে গিয়েছিলে, কিন্তু এইবার আমি তোমাকে কোথাও যেতে দিব না। অন্যদিকে অফিসার জিশান
তার হেডকোয়ার্টারে বসে আছে। তার সামনে টেবিলে পড়ে আছে গতকালকের খুনের ফাইল আর 1 বছর আগের দেশে হওয়া সকল খুনের ফাইল। এরকমভাবে সবার হাত পা শরীর থেকে আলাদা করে খুন করে মাত্র একজন, আর সে হলো অপরাধী জগতের মনস্টার। 1 বছর আগে যতগুলো খুন হয়েছে তার বেশিরভাগ খুন মনস্টার ওরফে রাকিব করেছে, কিন্তু গত 6 মাসে মনস্টার যেন কোথাও হারিয়ে গেছে। তাহলে মনস্টার কি আবার ফিরে এসেছি অপরাধ জগতে রাজ করার জন্য? না, আমাকে আটকাতে হবে তাকে। রাকিব, এবার আমি তোমাকে আটকাবো। রাশিয়ান মাফিয়া, চাইনিজ মাফিয়া, কোরিয়ান ডন, ইন্ডিয়ান ডন, পাকিস্তানি টেররিস্ট ইত্যাদি আরও বিভিন্ন দেশের মাফিয়ারা বসে মিটিং করছে। তাদের সামনে বসে আছে এশিয়ার মাফিয়া কিং ব্রুস। তোমরা হয়তো জানো না যে আমি কি জন্য তোমাদের এই জায়গায় ডেকেছি। আমার বয়স হয়ে গেছে, এখন আমার ক্ষমতা হস্তান্তর করার সময় হয়ে এসেছে। তোমাদের মধ্যে থেকেই আমি একজনকে এশিয়ান ডন বানাবো, যে এশিয়ার সব মাফিয়া ডন স্মাগলারদের উপর রাজ করবে। তোমাদের মধ্যে যেসব থেকে যোগ্য একমাত্র সেই এই ক্ষমতা পাবে। ব্রুস এই বলে চেয়ার থেকে দাঁড়িয়ে গেল। তারপর সবার পেছন দিয়ে হেঁটে গিয়ে বারবার সবার আশেপাশে ঘুরতে থাকে। সবাই উৎসুক হয়ে আছে জানার জন্যে যে কে তাদের মধ্য থেকে এশিয়ান ডন হবে। সবাই এশিয়ান ডন হতে চায়। ব্রুস যেতে যেতে ড্রাগন গ্যাংয়ের বস শাকিলের কাছে গিয়ে থামে। আমি এশিয়ান ডন বানাবো ড্রাগন গ্যাংয়ের বস শাকিলকে। সে বাংলাদেশের সব পুলিশের চোখে ফাঁকি দিয়ে সব ধরনের অপরাধ করেছে। তাছাড়া পুরো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া কিং দ্য মনস্টারকে খুন করেছে। তাই আমার মধ্যে শাকিলই আমার পজিশনে বসার যোগ্য। শাকিলের জন্য সবাই হাততালি দিচ্ছে, কারণ সেই হবে তাদের নতুন বস। ঠিক সেই সময় ব্রুসের একজন লোক এসে তার কানে কিছু একটা বলল। এইমাত্র খবর পেলাম বাংলাদেশের শাকিলের গ্যাংয়ের লোকেদেরকেও মেরে ফেলেছে। সবাইকে ঠিক সেইভাবে মারা হয়েছে যেভাবে 6 মাস আগে মনস্টার সবাইকে মারত। সবার শরীর থেকে তাদের হাত পা আলাদা করা হয়েছে। এই কথা শুনে উপস্থিত সবাই ভয় পেয়ে গেছে, কারণ মনস্টার যদি বেঁচে থাকে তাহলে এখানে উপস্থিত আর কেউ বাঁচবে না। আমি নিজের চোখে মনস্টারকে মরতে দেখেছি। অন্য কেউ মনস্টারের খুন করার পদ্ধতি কপি করে খুন করেছে নিশ্চয়ই। হয়তো কেউ কপি করেছে, কিন্তু আমরা কেউ শিওর না। কিন্তু তুমি নিজের দেশে ফিরে যাও আর শিওর হয়ে না ব্যাপারটা। যদি অন্য কেউ খুন করে তাহলে তুমি ব্যাপারটা দেখবে, আর যদি সে মনস্টার হয় তাহলে আমরা সবাই এক হয়ে বাংলাদেশের উপর হামলা করব। শাকিল মাথা নেড়ে হ্যাঁ বোধক উত্তর দেয়। শাকিল রেগে গিয়ে নিজের গ্যাং নিয়ে দেশে ফিরে আসে। অন্যদিকে সকালে আমি প্রতিদিনের মতো নিজের সাইকেলে করে কলেজে গেলাম। সেখানে গিয়ে আমি রাহুলকে অনেক হাসি খুশি দেখলাম। রাহুল আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। কি রে দোস্ত, কি হয়েছে? আজকে হঠাৎ তো খুশি খুশি কেন লাগছে তোকে? আর এভাবে হুট করেই বা কেন জড়িয়ে ধরলি? দোস্ত, আজকে আমি সত্যি অনেক খুশি। তোকে বলেছিলাম না যে আমার স্কলারশিপের মেয়াদ কয়েকদিনই শেষ হয়ে যাবে, কিন্তু হঠাৎ আজকে প্রিন্সিপাল স্যার বলল একেবারে পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত আমি এই কলেজে ফ্রি পড়তে পারবো। স্যার কোনো কারণ তো বলল না। তবে যাই হোক, আজকে আমি অনেক খুশি। এটা তো খুবই খুশির খবর। আজকে আর কলেজে ক্লাস করতে হবে না তোকে। হ্যাঁ, বাসায় ফিরে যা আর হিয়ার জন্য চকলেট কিনে নিয়ে যা। আমিও তোর সাথেই যাই, চল। আমার তো আর কেউ নেই বল। তোদের খুশিতে আমিও অংশ নিলে আমারও ভালো লাগবে রে। অতঃপর আমি আর রাহুল চলে গেলাম কলেজ থেকে। এতক্ষণ আমাদের দূর থেকে দেখছিল তামান্না আর মিম। আজব তো, গত 2 মাস কারোর সাথে কথা বললো না যে ছেলে, সেই ছেলে হুট করে এভাবে চেঞ্জড কিভাবে হয়ে গেল? এই নতুন ছেলে রাহুল আসার পর থেকে রাজ অনেক চেঞ্জ হয়ে গেছে, এটা আমি খেয়াল করেছি। তামান্না রাহুলের নাম শুনে চমকে ওঠে। তুমি এইমাত্র কার নাম বললে রাহুল? হ্যাঁ, রাহুল এই কলেজে নতুন এসেছে, আর আসার পরপরই রাজের হাবা পাল্টে যায়। আগে যে সব সময় কোমরা মুখো করে বসে থাকতো, আজ সে এত খুশি কিভাবে? তামান্নার কানে রাহুলের নামটা বারবার বাজতে থাকে। রাহুল তো রাকিবের আর আমার সব থেকে ভালো বন্ধু ছিল।
রাকিব রাহুলের মৃত্যুর পর থেকেই পাল্টে যায়, আর রাকিবও রাহুলের আসার পর থেকে পাল্টে যায়। তার মানে আমার সন্দেহটা কি ঠিক? রাহুল দোস্ত, আমাদের ছেড়ে তুই এত দূর চলে গেছিস যে তোর কাছে আমি যেতে পারবো না। কথাগুলো ভাবতে ভাবতে তামান্নার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এইদিকে রাহুল আর আমি রাহুলের বাসায় গেলাম। সেখানে গিয়ে রাহুল যা দেখল তাতে সে একেবারে ভেঙেই পড়েছে। রাহুলের সাথে তার বাসায় গিয়ে দেখি রাহুলের বাসার সব মালপত্র বাইরে পড়ে আছে। তাদের ঘর পুরোটাই ভেঙে ফেলেছে কেউ। হিয়া বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে। রাহুল দৌড়ে হিয়ার কাছে গেল। আমিও রাহুলের পিছু পিছু গেলাম সেখানে। হিয়া, কি হয়েছে এখানে? আমাদের ঘরে জিনিসপত্র এইভাবে বাহিরে কে ফেলে দিয়েছে? আর তুই কাঁদছিস কেন? ভাইয়া দেখ না, কারা যেন এসে আমাকে ঘর থেকে বের করে দিল আর ঘরের সব জিনিসপত্র বাইরে ফেলে দিল। এই বলেই হিয়া আবার কাঁদতে লাগলো। আমি সেখানে থাকা একজন লোককে জিজ্ঞাসা করলাম, ভাই এখানে কারা এসেছিল আর কেনই বা এইসব করেছে? আপনি কি কিছু জানেন? ভাই, এখানে ড্রাগন গ্যাংয়ের লোকজন এসেছিল। তারা এই বস্তিটা খালি করার হুমকি দিয়েছে। আর রাহুলের ঘরটা বস্তির শুরুতে হওয়ায় তার ঘর ভেঙে হুমকি দিয়ে গেছে। আমার এই কথাগুলো শুনে আমার মাথার রক্তটা টকবক করে ফুটতে শুরু করলো। আমি আমার হাতটা মুঠ করে রাখলাম। আমার চোখ যেন নিমেষেই লাল হয়ে গেল। আমি রাহুলের কাছে গেলাম। দোস্ত, তুই হিয়াকে নিয়ে আমার সাথে চল। কোথায় যাব? কোথায় যাবি মানে? আমার বাসায় যাবি? তোর এই বন্ধু থাকতে কিসের কষ্ট রে? হ্যাঁ, তা হয় না রে দোস্ত, তোকে কষ্ট কেন দিব রে? আমাদের একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। চুপ! তুই হিয়ার কথা কেন ভাবছিস না? হ্যাঁ, হিয়া শুধু তোর বোন না, সে আমারও বোন হয়। আমি হিয়াকে বোন মানি। আমি হিয়া আর রাহুলকে নিয়ে আমার বাসায় চলে আসলাম। সেখানে আগে থেকেই আলাদা রুম ছিল। রাহুল আর হিয়া আমার ফ্ল্যাট দেখে অনেক অবাক হলো। দোস্ত, তোর ইনকামের সোর্স কি? তুই তো একা থাকিস, আর তুই বলে এতিম। তাহলে তোর এত সুন্দর ফ্ল্যাট আর দামি আসবাবপত্র কিভাবে আসলো? দোস্ত, সময় হলে সবই জানতে পারবি। এখন আমি একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ, আমার একটা কাজ আছে। আর আসার সময় হোটেল থেকে খাবার আর তোদের জন্য ভালো জামা কাপড় এগুলো সব নিয়ে আসবো। আমি এই কথা বলেই বের হয়ে গেলাম। আমার এখন লক্ষ্য হলো ড্রাগন গ্যাং। ভাবতে ভাবতে চলে গেলাম এক অজানা গন্তব্যে। সিক্রেট গোডাউনে ড্রাগন গ্যাংয়ের কিছু মেম্বার্সরা বসে বসে নেশা করছে। এরা তারাই যারা বস্তি খালি করার হুমকি দিয়েছিল। হঠাৎ করে পুরো গোডাউন ধোঁয়ায় ভরে গেল। ধোঁয়ার জন্য কেউ পরিষ্কারভাবে কিছু দেখতে পাচ্ছে না। হঠাৎ তারা ধোঁয়ার মধ্যে কারো অবয়ব দেখতে পারল। তারা জিজ্ঞেস করলো যে কে আছে ওখানে, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না সেখান থেকে। তাদের মধ্য থেকে একজনকে পাঠালো সেই জায়গায়, কিন্তু সেও ধোঁয়ার মধ্যে হারিয়ে গেল। সে আর ফিরে আসলো না। অতঃপর আরো দুজনকে পাঠালো, কিন্তু তারাও আগের জনার মতো আর ফিরে আসলো না। তাদের মধ্যে যে লিডার, তার কাঁধে কেউ হাত রাখলো। লিডার পাশে তাকিয়ে দেখে একজন হুডি পরা লোক দাঁড়িয়ে আছে। কে রে তুই? আর এখানে কি করছিস? এবং আমার লোকদের কি করেছিস? আর সেই হুডি পরা লোকটা লিডারের চারপাশ দিয়ে ঘুরতে লাগলো আর বলতে লাগলো, আমি হলাম সে যে তোর ভাইকে মেরেছে। আমি হলাম সে যার ভয়ে তুই 6 মাস আগে দেশ থেকে পালিয়েছিলি। আমি হলাম সে যে তোর লোকদেরকে মেরেছে এই কিছুক্ষণ আগে। আমি হলাম সে যে এখন তোর মৃত্যু হয়ে তোর সামনে দাঁড়িয়ে আছে। লিডার রীতিমতো ঘামতে শুরু করলো। সে আশেপাশে তাকিয়ে দেখে তার বাকি লোকেরা আর তার পাশে কেউই নেই। হয়তো সবাই মারা গিয়েছে অথবা পালিয়ে গিয়েছে। মনস্টার, তুই এখনো বেঁচে আছিস? তখন আমি জোরে জোরে হাসতে শুরু করলাম। আমার হাসি এই নির্জন জায়গাটাকেও শব্দে ভরিয়ে দিল। লিডার দৌড়াতে শুরু করলো। সে গোডাউন থেকে বের হয়ে রাস্তায় আসলো। সে রীতিমতো হাঁপাচ্ছে। হঠাৎ তার কাঁধে কারো স্পর্শ। সে তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। আমি তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই লিডারের মাথা তার শরীর থেকে আলাদা করে দেই আমার হাতে থাকা চাইনিজ কোরালটা দিয়ে।
রাস্তায় কোনো লোকজন নেই এই লকডাউনের জন্য। আমি আবার বাসায় চলে গেলাম খাবার নিয়ে। কিরে দোস্ত, এতক্ষণ কোথায় ছিল আর এত দেরি কেন হলো? আর বলিস না, এই লকডাউনে কোনো হোটেল খোলা পাওয়াই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। কেন যে আমাদের কলেজটা খোলা আছে। রাহুল আমার কথায় হেসে দিল। এভাবেই হাসি তামাশায় চলে গেল আজকের দিনটা। পরের দিন শহরে আবারও ভেসে উঠল রক্তের ধোঁয়া। সবাই আতঙ্কে কেঁপে উঠল। সেই আগের মতো খুন হয়েছে সবার। কারো হাত শরীর থেকে আলাদা, কারো পা, আবার কারো মাথা। ইন্সপেক্টর জিশান ভালোভাবে কেসটা ইনভেস্টিগেশন করছে, তবে কোনো ক্লুই পাওয়া যাচ্ছে না। সাংবাদিকরা তাকে ঘিরে ধরেছে। স্যার, আপনি পরপর এই খুনের ব্যাপারে কি বলতে চান? জনগণ তো ভয় পেয়ে আছে। আপনারা কি খুনিকে ধরার চেষ্টা করছেন নাকি বসে আছেন? আপনাদের কি মনে হয় খুনি বেশি দিন পালিয়ে থাকতে পারবে না? আইনের চোখকে কোনো দিন ফাঁকি দেওয়া যায় না। আপনার মনে হয় না খুনের ধরন একেবারে আলাদা? লাশগুলো দেখে মনে হয় কোনো হৃদয়হীন ব্যক্তি খুনগুলো করেছে। 6 মাস আগেও এভাবে খুন মাফিয়া কিং দা মনস্টার করত, কিন্তু 6 মাস আগে তার কোনো খবর নেই। তাহলে কি সে আবার ফিরে এসেছে? দেশ জানতে চায় সে কি ফিরে এসেছে কিনা, কারণ তার ফিরে আসা মানে দেশে রক্তের বন্যা বয়ে যাওয়া। অফিসার জিহাদ চুপ হয়ে গেল, কারণ সাংবাদিকের বলা সব কথা একেবারেই ঠিক। এতক্ষণ খবর দেখছিল তামান্না নিজের ঘরে বসে। রাকিব, তুমি কি সত্যি আছো এই শহরে? থাকলে আমার সামনে কেন আসছো না? তোমাকে আমি ভালোবাসি আর আজীবন ভালোবাসবো। তামান্না মনে মনে কথাগুলো ভেবে ভেবে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। অফিসার জিশান নিজের অফিসে বসে আছে আর কেসের কথা ভাবছে। এমন সময় তার সহকারী ইমন দৌড়ে আসলো তার কেবিনে। এভাবে দৌড়ে আসা দেখে অফিসার জিশান ইমনকে জিজ্ঞাসা করল, কি হয়েছে ইমন? ইমন জিশানকে তার হাতে পাওয়া প্রমাণটা দেখালো, যা দেখে অফিসার জিশানের মুখে একটা হাসির রেখা ফুটে উঠল। প্রতিদিনের মতো আমি আর রাহুল ক্লাসে বসে আছি। এমন সময় মিম আমার কাছে আসলো। আমি মিমকে দেখেও না দেখার ভান করে বসে আছি। ক্লাসে স্যার আসতে এখনো অনেকটা দেরি আছে। রাজ, তুমি কি আমার মনের কথা বোঝো না? সারা কলেজ যেখানে আমার পিছনে ঘোরে, সেখানে আমি তোমার পিছনে পিছনে ঘুরি। আমি তোমাকে আগেও অনেকবার আমার মনের কথা বলেছি, কিন্তু তুমি পাত্তা দাওনি। এখন তোমাকে বলতে হবে, তোমার মনে আমার জন্য কি আছে। তামান্না মিমের পাশেই দাঁড়িয়ে আছে। সেও শুনতে চায় আমি কি উত্তর দেই। রাহুলও উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। সরি, আমি সবার নজরের জিনিস পছন্দ করি না। পরে সবাই নজর দিলে আমার শরীর খারাপ হবে। আমার মুখ থেকে এই উত্তর শুনে মিম অপমান বোধ করল আর রাহুল হেসে দিল। তামান্নাও কেন জানি খুশি হলো। মিম চলে গেল আমার সামনে থেকে। বরাবর মতো কলেজ টাইম শেষ হওয়ার পর আমি আর রাহুল বের হলাম। মিম আর তামান্নাও আমার পিছু পিছু বের হয়েছে। আজকেও আমাদের সামনে একটা পুলিশের গাড়ি থামলো, যেখান থেকে অফিসার জিশান বের হলো। কিন্তু আগের দিনের মতো সে তার বোনের জন্য আসেনি, এসেছে অন্য এক কারণে, যা রহস্যই থেকে যাক। আমি আর রাহুল অফিসার জিশানকে পাশ কাটিয়ে চলে গেলাম। আমরা যেই জিশানের থেকে একটু দূরে যাব, তখন জিশান রাকিব বলে ডাক দিল। আমি থেমে গেলাম, পিছনে জিশানের দিকে তাকালাম। অফিসার জিশান আমার দিকে তাকিয়ে বলল, না না, আমি তোমাকে ডাকিনি, আমি আমার ড্রাইভারকে ডেকেছি। আমি একটা মুচকি হাসি দিয়ে চলে গেলাম। আমাকে রাকিব নামে ডাকায় মিম অবাক হলেও তামান্না আরো অবাক হয়েছে যখন আমি পিছনে ফিরে তাকিয়েছি। তামান্নার সন্দেহটা আরো গভীর হতে লাগলো। আমি নিজের রুমে এসে বসে আছি আর ল্যাপটপে কিছু কাজ করছি। এমন সময় আমাদের কলেজের প্রিন্সিপাল ইমেল দিয়ে জানালো আগামীকাল কলেজে একটা বড় অনুষ্ঠান হবে, যার জন্য কালকে দেরি করে ছুটি হবে। আমি রাহুলকে জানালাম ব্যাপারটা, কালকে বাসায় আসতে দেরি হবে। জেনে হিয়া বায়না করেছে যে কাল সে আমাদের সাথেই কলেজে যাবে। আমরা অজ্ঞতায় তার কথা মেনে নিলাম। অন্যদিকে ড্রাগন গ্যাংয়ের লিডার শাকিল বসে আছে তার বিলাসবহুল বাড়িতে, যেটা গুলশানে অবস্থিত। তার সামনে দাঁড়িয়ে আছে তার বেশ কিছু খবরি।
কে আমার দলের লোকদের মারছে তার কি কোনো খবর পেয়েছিস? বস, আমরা শুধু এতটুকুই জানতে পেরেছি যে যারা মারা গেছে তাদের সাথে সম্প্রতি কোনো ঘটনা ঘটেনি, তারা তাদের মতো অপরাধ বাড়াচ্ছিল। শাকিল চুপ হয়ে গেল। তারপর কিছুক্ষণ ভেবে সে জিজ্ঞাসা করল, আমার হ্যাকার গ্যাংদের খবর দে। তারা যেন এই শহরের সব সিসিটিভি ক্যামেরা অ্যাক্সেস করে দেখে যে আলমগীরের মতো কেউ এই শহরে আছে কিনা, আর সব ডকুমেন্টে তার মতো দেখতে কেউ আছে কিনা তাও খবর রাখতে বল। আমি দ্রুত সব খবরাখবর চাই। খবরেরা নিজেদের কাজে চলে গেল। পরের দিন সকালে আমি আর রাহুল চলে গেলাম কলেজের উদ্দেশ্যে। প্রতিদিনের মতোই এসে গিয়েছি, সাথে আছে হিয়া। আজ কলেজকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। কলেজে ভিড় হয়ে গেল সব ছাত্র ছাত্রীতে। আজকে কলেজে মন্ত্রী সাহেব আসবে, সেই জন্য ক্লাসও হবে না। চারদিকে পুলিশ আর আর্মি গার্ড দিচ্ছে। এদিকে আমি, রাহুল আর হিয়া মাঝের সারিতে সিটে বসে পড়লাম। আমাদের পেছনে বসে আছে মিম আর তামান্না। বুঝি না এদের কি আমার পিছু পিছু ছাড়া কি আর কোথাও জায়গা মিলে না? হিয়ার সাথে মিম আর তামান্নার ভাব হয়ে গিয়েছে। কলেজে আজকে অফিসার জিশান আর তার টিমও এসেছে, কিন্তু মন্ত্রীর সিকিউরিটির জন্য না, বরং তার পিছনে রয়েছে গভীর রহস্য। হঠাৎ হিয়া বলল যে ওয়াশরুমে যাবে, তাই সে একা একাই চলে গেল। কিন্তু অনেকক্ষণ সময় পার হওয়ার পরেও হিয়া আর আসলো না। রাহুল প্রায় ভেঙে পড়েছে হিয়াকে না পেয়ে। মন্ত্রী আর জিশান তা লক্ষ্য করে। মন্ত্রী কলেজের কর্তৃপক্ষকে দোষারোপ করছে। একজন ছোট মেয়ে যদি সবার সামনে থেকে গায়েব হয়ে যায় তাহলে সবার তো চিন্তা হবেই। এমন সময় অফিসার জিশানের মোবাইলে একটা ফোন আসে, যা আমাদের চিন্তা আরো বহু গুণ বাড়িয়ে দেয়। অফিসার জিশান কিছুক্ষণ ফোনে কথা বলে ফোনটা আমার কাছে দিল। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি জিশানের থেকে ফোনটা নিলাম। তখন ওই পাশ থেকে হিয়ার আওয়াজ আসলো, ভাইয়া আমাকে বাঁচাও, ভাইয়া আমার খুব ভয় লাগছে। হিয়া কেঁদো না, আমি আছি, তুমি ভয় পেও না। এখন অন্য একজনের আওয়াজ ভেসে আসলো, কি রে রাকিব, তুই নাকি এখনো বেঁচে আছিস? তুই তো অনেক আগেই হারিয়ে গিয়েছিলি এই দেশ থেকে, তাহলে আবার ফিরে আসলি কিভাবে? তুই তো আবার আগের মনস্টার রূপে ফিরে এসেছিস, তাহলে আয়, পারলে বাঁচা তোর বোনকে। ফোন লাউড স্পিকারে থাকায় সবাই কথাগুলো শুনতে পেল। মন্ত্রীও ভয় পাচ্ছে, কারণ আমি যদি সত্যি মনস্টার হই তাহলে এই কলেজে রক্তের বন্যা বয়ে যাবে। দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি রাজ, কোনো রাকিব বা মনস্টারকে আমি চিনি না। আপনারা মনে হয় ভুল করে হিয়াকে নিয়ে গিয়েছেন। প্লিজ তাকে ছেড়ে দিন। আপনাদের যদি কোনো অভিযোগ বা রাগ থাকে তাহলে আমাকে আঘাত করেন, তবু হিয়াকে ছেড়ে দিন। ওই পাশ থেকে শুধু হাসির শব্দই শোনা যাচ্ছে। রাহুল কেঁদেই যাচ্ছে। আসলে সে খুব নরম মনের মানুষ। আসলে রে রাকিব, তুই আমার কাছে অনুরোধ করছিস? আরে তুই তো পারলে আমাকে সামনে পেলেই কেটে পিস পিস করে রাখবি, তাও তোকে সে সুযোগ দিব। তুই তোর আসল পরিচয় সবার সামনে স্বীকার কর, তাহলে হিয়াকে ছেড়ে দিব। না হলে আজকে রাতে তোর বোনের ধর্ষিত দেহ পাবি রাস্তার পাশে। আমার মাথায় আগুন জ্বলে উঠল। আমার আশেপাশে কে আছে আমার জানা নেই। আমার মাথায় রাগ উঠলে আমি আমার আগের রূপে ফিরে যাই। আমি অট্র হাসিতে ফেটে উঠলাম। সবাই আমার হাসি দেখে অবাক হয়ে গেল, কারণ এই হাসি কোনো সাধারণ মানুষের হাসি না। এটা একজন হৃদয়হীন ব্যক্তির হাসি। এই হাসিকে তামান্না আর জিশান চিনে। কি রে, তুই পাগল হয়ে গেলি নাকি? তুই এভাবে হাসছিস কেন? আমি জানি না তুই কে বা তোর পিছনে কে আছে, তবে মনে রাখবি, আমি তোদের এই পৃথিবীর যে কোনো জায়গা থেকে খুঁজে বের করব। আর এটা আমার জন্য বড় কাজ না। তুই যাকে কিডন্যাপ করেছিস তাকে আমি আমার বোন মানি। আজকে তুই তার সাথে যা কিছুই করতে পারিস, কিন্তু আগামীকাল হবে আমার দিন। হিয়ার গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে থাকে না, তাহলে তারপর যা হবে তার জন্য আমি দায়ী থাকবো না। আমি তোদের কেটে পিস পিস করে ফেলবো। তোরা জাহান্নামে লুকিয়ে পড় বা মাটির তলে। এই রাকিব, দ্য মনস্টার অফ মাফিয়া, তোকে খুঁজে তোর শরীরের প্রতিটা অঙ্গ তোর শরীর থেকে আলাদা করে পাগলা কুত্কে খাওয়াবে। তোর আমার পায়ে পড়বি, যাতে তোদের আমি মৃত্যুটা উপহার দেই। কিন্তু তোদের আমি মারব না,
তোদের আমি এমন অবস্থা করব যে তোরা তোদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মৃত্যুটা ভিক্ষা চাইবি আমার কাছে। তোরা এখন যেখানেই আছিস না কেন, তোরা তোদের বাসায় যাওয়ার আগেই আমি তোদের বাসায় পৌঁছে যাব। তোরা তোদের মৃত্যুর আগে নিজের পরিবারের মৃত্যু দেখবি। মনে রাখবি, যারা গ্যাং নিয়ে চলে তারা হচ্ছে গ্যাংস্টার, আর যে একাই একটা গ্যাংকে শেষ করতে পারে সে হলো মনস্টার। আমি হাসতে হাসতে ফোনটা কেটে দিলাম। আমি জানি এখন কি হতে চলেছে। সবাই আমার দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি রাহুলের উদ্দেশ্যে বলে উঠলাম, চিন্তা করিস না, হিয়া কিছুক্ষণের মধ্যেই ক্যাম্পাসে পৌঁছে যাবে। আমি আশেপাশে তাকিয়ে দেখি আর্মি, পুলিশ আর জিশানের টিম আমার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। সবাই আমাকে ঘিরে ধরেছে। অফিসার জিশান তার রহস্যময়ী হাসি মুখে বজায় রেখেই আমার দিকে এগোচ্ছে। তোর খেল খতম রাকিব। আমার প্রথম থেকে সন্দেহ ছিল তোর ওপর। হঠাৎ এই শহরে খুন হতে শুরু হলো, তাও আবার তোর স্টাইলে। গতকাল আমি সিসিটিভি ফুটেজে তোর খুনের দৃশ্য দেখতে পাই, আর তাই আমি এই প্ল্যান করি। হিয়া আমার কাছে আছে, আমি তোকে এক্সপোজ করার জন্য এই প্ল্যান সাজাই। কিন্তু সত্যি বলছি, তোর সেই ভয়ঙ্কর হাসি আর সেই ভয়ঙ্কর ডায়লগ শুনে আমার এই শরীর কাঁপাকাঁপি শুরু করে দিয়েছিল কয়েক সেকেন্ডের জন্য। যে তোর সাথে কথা বলেছে সে আমারই কলিগ, কিন্তু সে তোর হুমকি শুনে নাকি অজ্ঞান হয়ে গেছে। হিয়াকে নিয়ে আসছে আমার লোক, কিন্তু তুই এখন আর বাঁচবি না। মিম আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, তামান্নাও আমার দিকে তাকিয়ে আছে। তবে সে জানে আমার কিছুই হবে না। আমি একটা মুচকি হাসি দিলাম, যার অর্থ তামান্না জানে যে এখনো খেলা শেষ হয়নি। আমি জোরে জোরে হাসতে লাগলাম। আমার এই হাসির মানে অনেকের কাছে অপরিষ্কার, আবার অনেকের কাছে খুবই ভয়ঙ্কর। জিশান জিশান জিশান, তুই আর পাল্টালি না, হ্যাঁ? একই রয়ে গেলি, নির্বোধ। আমি আগে থেকেই জানতাম তুই কিছু না কিছু সন্দেহ করছিস, আর তাই এই মনস্টার আগে থেকেই সব প্ল্যান করে রেখেছে। তুই ভুলে যাস না যে এই মনস্টার 1 বছর আগে 100 জনের পুরো গ্যাংকে একাই মেরেছিল। এই বলেই আমি আমার কোমর থেকে একটা 1.9mm পিস্তল বের করে মিমের মাথায় ঠেকাই। সরি মিম, কিন্তু তুমি হলে আমার এখান থেকে বের হওয়ার একমাত্র লাইসেন্স। মিম তখন ভয়ে কাবু হয়ে গিয়েছে, সে কিছুই বলছে না। দেখ রাকিব, তুই যদি আমার বোনকে কিছু করিস তাহলে এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। হিয়া এখনো আমার কাছে আছে। হাসালি আমাকে। তুই কখনো হিয়াকে কিছুই করবি না, আমি জানি। তবে আমি মিমের সাথে যা ইচ্ছে তাই করতে পারি। আমি রাহুলের দিকে তাকালাম। রাহুল, চল আমার সাথে। হিয়া ঠিক সময়ে আমাদের কাছে পৌঁছে যাবে। না, তুই একটা খুনি। তোর সাথে আমি বন্ধুত্ব করে ভুল করেছিলাম। আমি আর আমার বোনের লাইফ থেকে তুই বের হয়ে যা। তোর লাইফের সাথে আমি জড়িয়ে গেছি তামান্না। তামান্নার নাম ধরে ডাকায় সবাই তামান্নার দিকে তাকায়, কিন্তু তামান্না নেই তার জায়গায়। সবাই রাহুলের দিকে তাকিয়ে আতকে ওঠে, কারণ রাহুলের মাথা বরাবর বন্দুক তাক করে আছে তামান্না। রাকিব যা বলছে তাই করো রাহুল, না হলে তোমাকে বাধ্য করতে হবে। তামান্নার এইরকম কর্মকাণ্ডে সবাই আশ্চর্য হয়ে গিয়েছে। যেও মেরি রানী, আমি জানতাম আমার জন্য তুমি সব সময় তৈরি ছিলে। এখন চলো। আমি মিমকে নিয়ে আর তামান্না রাহুলকে নিয়ে জিশানের গাড়িতে উঠলাম। আমি ড্রাইভিং সিটে বসলাম। আমার পাশে বসেছে তামান্না, আর আমার পিছনের সিটে বসেছে মিম আর রাহুল। আমি যতটা সম্ভব দ্রুত গাড়িতে উঠে গাড়ি চালাতে যাচ্ছি। তামান্না এক নজরে আমার দিকে তাকিয়ে আছে। আমি তামান্নার এই চাহনের অর্থ জানি। মিম আর রাহুল আমার দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন সময় বন্দুকের শব্দ শোনা গেল। আমি লুকিং গ্লাসে দেখলাম যে আমাদের গাড়ির পেছনে 2টা পুলিশের গাড়ি আর 2টা আর্মির গাড়ি আসছে। আমি আরো দ্রুত গাড়ি চালাতে লাগলাম। পেছন থেকে গুলির বর্ষণ হতে লাগলো। আমি গাড়ি একবার রাস্তার বামে আর একবার ডানে চালাচ্ছি, যাতে গুলিগুলো গাড়িতে না লাগে। আমি তামান্নার দিকে তাকিয়ে বললাম, তামান্না, পেছনের গাড়িগুলোতে গুলি চালাতে পারবে? তামান্না মাথা নেড়েই হ্যাঁ বোধক একটা উত্তর দিল। তামান্না গাড়ির জানালা দিয়েই তার মাথা বের করে তার কাছে থাকা বন্দুক দিয়ে গাড়িগুলোতে শুট করতে লাগলো। প্রথম কয়েকটা বুলেট মিস হলেও পরপর 2টা বুলেট পুলিশের গাড়ির চাকাতে লাগে, আর গাড়ি 2টা সেখানেই থেমে যায়।
আমাদের বুলেট শেষ, এখন কি করব? আমি একটা মুচকি হাসি দিয়ে গাড়ির স্পিডটা একটু কমিয়ে দিলাম। আমার কাণ্ড দেখে সবাই অবাক হয়ে গেল। আমার গাড়ির বেগ ধীরে হওয়ায় আর্মির গাড়ি দুইটা আমাদের গাড়ির একদম পাশে এসে পড়ল। আমি আমার গাড়ির বেগ আবার বাড়িয়ে দিলাম, আর আর্মির গাড়ি দুইটাও তাদের গাড়ির বেগটা বাড়িয়ে দিয়ে আমার পাশেই এসে পড়ল। তাদের গাড়ি থেকে দুইজন আর্মি আমাদের দিকে বন্দুক তাক করল। আমি একটা মুচকি হাসি দিয়ে আমার গাড়িতে কষে ব্রেক মারলাম, আর আর্মির গাড়ি দুইটা গাড়ি থেকে দুইজন আর্মি নিজেদেরকেই শুট করল। ফলাফলস্বরূপ তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করল। আমি আমাদের গাড়ি একটা হাইওয়েতে জঙ্গলের ভিতর গিয়ে থামালাম। গাড়ি থেকে সবাই একে একে বের হলো। আমি সেই আগের মতো তোমাদের বন্ধুই হই, তাই আমাকে দেখে ভয় পাওয়ার কিছু হয়নি। আমি আগের মতোই আছি। না, তুই আগের মতো আর নেই। তুই ছিলি আমাদের শান্তশিষ্ট বন্ধু, কিন্তু আজকে সকাল থেকে যা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। মিম আর রাহুল, আজকে আমি সবাইকে সবকিছু খুলে বলবো। আমি গাড়ি থেকে কিছুটা দূরে গেলাম, তারপর আমার কোমর থেকে বন্দুকটা বের করে তামান্নার দিকে তাক করলাম। সবাই ভয় পেয়ে গেল। রাকিব, তুমি কি করছো? আমাকে কেন মারবে? আমি তো তোমার সাথেই আছি। আমি একটা মুচকি হাসি দিয়ে তামান্নাকে শুট করলাম। সবাই সবার চোখ বন্ধ করে ফেলল। একটা গুলি চলার শব্দ শোনা গেল। রাহুল আর মিম চোখ খুলে তামান্নার দিকে তাকালো। তামান্না নিজের চোখ খুলে নিজের শরীরের দিকে তাকিয়ে দেখলো তার কোনো গুলিই লাগেনি। সবাই আমার দিকে তাকিয়ে দেখে আমি মুচকি মুচকি হাসছি। তামান্না, তুমি তোমার পিছনে দেখো। তামান্না পিছনে তাকিয়ে দেখে তার পিছনে একজন লোকের নিথর দেহটা পড়ে আছে মাটিতে, এবং তার কপালে গুলির চিহ্ন, যেখান থেকে রক্ত বের হচ্ছে। জঙ্গলের ঝোপঝাড় থেকে তখনই আরো অনেক গুন্ডা টাইপের লোক বের হলো। তামান্না, সবাইকে নিয়ে গাড়ির ভিতরে যাও, আর আমি বলা না পর্যন্ত গাড়ি থেকে বের হবে না। সবাই গাড়ির ভিতরে গিয়ে বসলো। আশেপাশে যত কুত্তা আমাকে মারতে এসেছিস সবাই বের হ। পিছন থেকে হামলা করা লোক কিন্তু আমি পছন্দ করি না। মরতে হলে সিংহের মতো মরবি, কুত্তার মতো না। আশেপাশে থেকে কমপক্ষে 50 জনের একটা টিম বের হলো। তাদের সামনে লিডারের মতো একজন দাঁড়ালো, যাকে আমার চিনতে একটু অসুবিধা হলো না। কিরে হিমেল, তুই তো শাকিলের পালিত কুত্তা, আর তুই তোর সাথে আরো 50টা কুত্তাকে নিয়ে আসছিস এই মনস্টারকে মারতে? রাকিব, আমাকে চিনতে পেরেছিস তাহলে? যাই হোক, তুই যেই খুনগুলো করেছিস তার জন্য শাকিল বস আমাকে পুরো শহরে নজর রাখতে বলেছে। আর আজকে একটা কলেজে তোর ব্যাপারে জানতে পারি, তাই শাকিল বসকে ইনফরমেশন করেছি যে তার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। তারপরে চলে এসেছি তোকে মারতে। এবার তোকে মেরে তোর লাশ আগে শাকিল বসকে উপহার দেব, তারপর কুত্তাকে খাওয়াবো। সেটা সময়ই বলবে যে কে কাকে কুত্তা দিয়ে খাওয়াবে। এখন একে একে পাঠাবি নাকি সবাইকে একসাথে পাঠাবি, কোনটা? আমার কাছে কিন্তু বেশি সময় নেই। তোদের মেরে তোর বসকেও তোদের কাছে, মানে কবরে পাঠাতে হবে। সবাই আমাকে ঘিরে ধরেছে। এদিকে গাড়ির ভিতর থেকে মিম তো কেঁদেই যাচ্ছে, কিন্তু তামান্না তাকে সান্ত্বনা দিচ্ছে। তামান্না জানে এইসব আমার কাছে কিছুই না, খেলা মাত্র। আমি আমার বন্দুক দুটো কোমরে গুজে রাখলাম, কারণ অনেকদিন হলো হ্যান্ড টু হ্যান্ড ফাইট করি না। সবার কাছে চাকু, দা এবং আমার ফেভারিট চাইনিজ কোরালটাও রয়েছে। সবাই একসাথে আমার দিকে দৌড়ে আসলো। আমার উপর যেই আঘাত করবে তখনই আমি স্লিপ কেটে সরে যাই। তারপর সবার বুকের বাঁ পাশে ঘুষি শুরু করে দিলাম। জনপ্রতি 2টা করে ঘুষি যথেষ্ট আমার। আমি জানি মানুষের কোন জায়গায় আঘাত করলে মানুষের মৃত্যু হতে দেরি লাগবে না। আমাকে মনস্টার এমনিতেই বলেনি। একে একে প্রায় সবাইকে কোপঘাত করে ফেলেছি। এখন আর 10 জনের মতো ফাইট করার অবস্থায় রয়েছে। এমন সময় মাথার পিছনে প্রচন্ড জোরে আঘাত পেলাম। আমি পিছনে তাকিয়ে দেখি হিমেল দাঁড়িয়ে আছে। তার হাতে আছে একটা লোহার পাইপ। আমি বলেছিলাম না কুত্তার মতো পিছন থেকে আঘাত করবি না? তুই প্রমাণ করেই দিলি যে তুই সত্যিই একটা কুত্তা। আমি আর কিছু বলতে পারলাম না, কারণ ততক্ষণে সেই বাকি 10 জনের থেকে একজন আমার পিঠে চাইনিজ কোরাল দিয়ে আঘাত করেছে। আমার রক্তাক্ত দেহটা মাটিতে লটিয়ে পড়ল। এবার তামান্নাও ভয় পেয়ে গেল, সেও কাঁদতে লাগলো। রাহুলের চোখ থেকে অবিরাম পানি ঝরছে। রাহুল কাঁদছে কারণ আমি যেরকমই হই না কেন, আমি যে তার বন্ধু, প্রাণপ্রিয় বন্ধু।
শালার বিশ্বাস নেই। তোরা একে মেরে ফেল, তবে তিলে তিলে মারবি। একেবারে মেরে ফেললে মজা পাবো না। তবে মনে রাখবি, এই শালা যদি বেঁচে যায় তাহলে আমার কিছুই করতে হবে না। রাকিব নিজেই তোদের কেটে কেটে পিস পিস করে ফেলবে। 10 জন মিলে আমাকে পা দিয়ে আঘাত করতে লাগলো। হিমেল পৈচাসিক হাসি দিয়ে আমার গাড়ির দিকে এগোতে শুরু করলো। আমরা একটা পাই না, আর শালার রাকিব 2টা মাল নিয়ে ঘুরে। আজকে একটাকে আমি নেব, আরেকটাকে বসের সামনে নিয়ে গিয়ে বসকে উপহার দেব। হিমেল তখন তামান্নার মিমকে টেনে গাড়ি থেকে বের করলো। রাহুল গাড়ি থেকে বের হয়ে হিমেলকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু রাহুলের মতো সাধারণ ছেলে প্রফেশনাল ফাইটারের সামনে আর কতক্ষণই বা টিকে থাকতে পারবে। রাহুলের আহত দেহটা মাটিতে পড়ে গেল। রাহুল আমার দিকে তাকিয়ে বন্ধু বলে ডাক দিল। রাহুলের বন্ধুর একটা শুনে কেমন করে যেন আমার প্রাণহীন শরীরটাতেও আবার প্রাণ ফিরে আসলো। আমার অচেতন মস্তিষ্ক বারবার বলছে, রাকিব, তোর এখনো মরার সময় হয়নি, তোর এখনো প্রতিশোধ নেওয়া বাকি আছে। তোর আপনজনদের রক্তের প্রতিটা ফোঁটার হিসাব নিতে হবে তোকে, এদের সবার থেকে নিতে হবে। তুই একটা মনস্টার, আর মনস্টার এভাবে মরতে পারে না। আমার চোখ সাথে সাথেই খুলে গেল। আস্তে আস্তে করে তাকানোর চেষ্টা করছি। তখনও সবাই মিলে আমাকে আঘাত করছিল, কিন্তু এইসব আঘাতের দিকে আমার নজর নেই এখন। আমি দেখলাম হিমেল তামান্না আর মিমকে টেনে হিস্ট্রি তার গাড়িতে নিয়ে যাচ্ছে। আমার রক্ত টকবগিয়ে ফুটতে লাগলো। আমার দেহে রক্ত প্রবাদ যেন 10 গুণ বেড়ে গেল। আমি পাশে থাকা একজনের চাইনিজ কুড়ালটা হাতে নিয়ে কোপাতে লাগলাম। প্রথমে কেউ কিছু না বুঝলেও পরে সবাই বুঝল তাদের শরীর থেকে তাদের পা আলাদা হয়ে গিয়েছে। সবাই মরণ চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। হিমেল মরণ চিৎকার শুনে পিছনে তাকালো, আর তাকিয়ে যা দেখল তাতে তার কলিজায় পানি শুকিয়ে গিয়েছে ভয়ের কারণে। কারণ সে দেখল তার সব লোকগুলোর নিথর দেহটা পড়ে আছে মাটিতে। আমি রক্তাক্ত অবস্থায় হাতে একটা চাইনিজ কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছি। আমার মুখে বাঁকা হাসি ফুটে রয়েছে। আমার এই বাঁকা হাসির রহস্যটা কেউ বের করতে পারেনি। আমার হাতে চাইনিজ কুড়াল দেখে হিমেল প্রচণ্ড রকমের ভয় পেয়ে গেল, কারণ সে জানে যে এই চাইনিজ কুড়ালটা আমার থেকে ভালো আর কেউ ব্যবহার করতে পারে না। হিমেল তার রিভলভারটা বের করে আমাকে শুট করলো। রিভলভারের 6টা বুলেট শেষ হয়ে গেল, তাও আমার কিছুই হলো না, কারণ প্রতিটা বুলেট আমি আমার কুড়াল দিয়ে ঠেকিয়েছি। আমার হাত যে বুলেটের থেকেও বেশি স্পিডে চলে তা আবারও প্রমাণ হয়ে গেল। হিমেল এবার মিম ও তামান্নাকে ছেড়ে দৌড়ে ঝোপঝাড়ের দিকে এগোতে লাগলো। হিমেল আমার থেকে অনেক দূরেই আছে। আমি চোখ বন্ধ করে হিমেলের দিকে চাইনিজ কুড়ালটা নিক্ষেপ করলাম। মিম একটা চিৎকার দিল। আমি চিৎকারের শব্দ শুনে মিমের দিকে তাকালাম। মিমের কিছুই হয়নি। মিম হাত দিয়ে হিমেলের দিকে ইশারা করল। হিমেলের দিকে তাকিয়ে দেখি আমার কুড়ালটা হিমেলের মাথা বরাবর লেগেছে, ফলে তার মাথাটা 2 টুকরো হয়ে গিয়েছে। আমি একটা মুচকি হাসি দিলাম। আমি হিমেলের দিকে এগিয়ে গেলাম। তারপর হিমেলের পকেট থেকে মোবাইলটা বের করে কল লিস্টে গেলাম। শাকিলের নাম্বার বস দিয়ে সেভ করা আছে। আমি শাকিলের নাম্বারে কল করার আগেই শাকিল ফোন দিল। আমি কলটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে দিলাম। কিরে হিমেল, তুই যে বললি কিসের সারপ্রাইজ দিবে আমাকে, আর তোকে যে বললাম কে এই খুনগুলো করেছে তা জানার জন্য, তুই কি জেনেছিস? আর কোথায় আমার সারপ্রাইজ? আমি তোর সারপ্রাইজ। কে বলছিস তুই? আর হিমেলের মোবাইল তোর কাছে কেন? হিমেল কোথায়? তাকে ফোন দে। হিমেলকে এখন ফোন দিতে পারবো না, সে এখন চির নিদ্রায় শুয়ে আছে। চিন্তা নেই, তোকেও পাঠিয়ে দেব হিমেলের কাছে, তুই শুধু একটু অপেক্ষা কর। আমি জানি না কে তুই, আর তুইও জানিস না যে আমি কে। আমি হলাম ড্রাগন গ্যাংয়ের লিডার শাকিল, যে এশিয়ার মাফিয়া কিং দ্য মনস্টারকে মেরেছে। আরে তুই মনস্টারকে মারবি? মনস্টার কোনো পাতি মস্তান না যে যে কেউ এসেই তাকে মেরে ফেলবে। যারা গ্যাং নিয়ে চলে তাদেরকে বলে গ্যাংস্টার, মানে তুই। আর যে একাই পুরো গ্যাংকে মারতে পারে সে হলো মনস্টার, মানে আমি। এই বলেই আমি আমার পৈচাসিক হাসিতে ফেটে উঠলাম। ওই পাশ থেকে শাকিলের কোনো শব্দ শোনা যাচ্ছে না, তার মানে সে নিশ্চয়ই বুঝে গিয়েছে কে আমি। আমি হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়লাম, কারণ আমার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গিয়েছে। আমার আর কোনো কিছুই মনে নেই। চোখ বন্ধ হওয়ার আগে দেখলাম যে তামান্না আর মিম আমার দিকে দৌড়ে আসছে।
আমার চোখগুলো ধীরে ধীরে খুলছে। আমি নিজেকে একটা রুমের ভিতরে আবিষ্কার করলাম। আশেপাশে তাকিয়ে বুঝতে পারলাম এটা কেবিন, মানে আমি হাসপাতালে আছি। কিন্তু আমার চেহারা আর পরিচয় তো এতক্ষণে পুরো দেশ জেনে গিয়েছে। তাহলে আমার চিকিৎসা কি করলো এইসব ভাবছিলাম। এমন সময় কেবিনে মিম, তামান্না আর রাহুল ঢুকলো। রাহুলের মাথায় ব্যান্ডেজ করা, মিমের হাতে সিরিঞ্জের চিহ্ন। আমার চিকিৎসা কি করলো? আমাকে তো সবাই চিনে গিয়েছে, তাহলে হাসপাতালে কেন নিয়ে আসলে? এইটা হসপিটাল না, এইটা একটা প্রাইভেট ক্লিনিক, যা আমার এক ফুপুর। আর তোমার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গিয়েছিল, তাই তোমাকে মিম রক্ত দিয়েছে। ধন্যবাদ তোমাকে মিম। আমি একজন খুনি মাফিয়া, তাও আমার জন্য এত কিছু করেছে তোমরা। কিন্তু কেন? কারণ তুই হলি আমাদের বন্ধু, আর বন্ধুত্বের জন্য জীবন বাজি রাখতেও রাজি। রাহুলের কথা শুনে দুফুটা অশ্রুজল গড়িয়ে পড়ল চোখ থেকে। তোর কথা শুনলে না আমার একজনের কথা মনে পড়ে। সেও তোর মতো আমার জন্য জীবন দিতে পারে। তুই কার কথা বলছিস? রাহুল, তার নামও রাহুল। সে রাকিব আর আমার বেস্ট ফ্রেন্ড। আজ রাকিব যাই হয়েছে সব তার জন্য। রাকিব আগে মাফিয়া বা খুনি ছিল না, সে ছিল কলেজের সব থেকে ফাজিল, ব্রিলিয়ান্ট, মনের দিক দিয়ে ভালো ছেলে। কিন্তু এক আচমকা হাওয়া তার জীবনে সব কিছু ওলট পালট করে দেয়। সবাই অবাক হয়ে গেল। এমন কি হয়েছিল যার জন্য রাকিব মনস্টার হলো? কি জন্য সে বই খাতা ছেড়ে অস্ত্র হাতে তুলে নিল? আমি বলি, সবাই আমার দিকে তাকাও। আমি বলা শুরু করলাম আমার রঙিন অতীত কিভাবে ভয়ঙ্কর অতীতে পরিণত হলো। 1.5 বছর আগে আমরা তখন কলেজে পড়তাম, ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছি। সবার মতো আমরা নতুন বন্ধু খুঁজিনি, কারণ আমরা 3 জন ছোটবেলা থেকে একসাথেই থাকতাম। 3 জন বলতে আমি, তামান্না আর রাহুল। আমার বেস্ট ফ্রেন্ড বলতে রাহুলই ছিল, যে আমার কাছের মানুষ ছিল। আমরা 3 জনই এতিমখানায় বড় হয়েছি, কিন্তু তামান্নাকে এক বড়লোক দম্পতি দত্তক নেয়। কিন্তু তারপরেও আমরা একসাথেই বড় হয়েছি, সবসময় একসাথে থাকতে পছন্দ করি। আমরা 3 জনেই ছিলাম ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমি ফ্রিল্যান্সিং করে ভালোই টাকা ইনকাম করি, যা রাহুল জানে না। আমি তামান্নাকে বন্ধুর নজরে দেখলেও সে আমাকে বন্ধুর থেকে একটু বেশি কিছু ভাবে, তা আমি জানি, কিন্তু কখনো তা প্রকাশ করেনি। আমরা প্রতিদিনের মতো কলেজে গেলাম। সেখানে গিয়ে সবার মতোই আমরা আনন্দ করি। একদিন আমি কলেজে গিয়ে দেখি রাহুল উদাস হয়ে বসে আছে। কিরে বন্ধু, কি হয়েছে তোর? এমন মনমরা হয়ে কেন বসে আছিস? ঠিকই তো, যে বলায় সারাদিন ফালতু কথা বলে আমাদের মাথা খেয়ে ফেলে, আজ সে এইরকম নির্বাক হয়ে বসে আছে কেন? রাহুল আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কি হয়েছে দোস্ত, তুই কাঁদছিস কেন? বন্ধু, আমার সব শেষ। আমি নীলাকে অনেক ভালোবাসি, সেও আমাকে এতদিন ভালোবেসে এসেছে, কিন্তু গতকাল ব্রেকআপ করেছে। আমি তাকে ছাড়া বাঁচব না। আমি রাহুলকে আমার থেকে ছাড়িয়ে একটা থাপ্পড় দিলাম। রাহুল গালে হাত দিয়ে আমাকে বলল, দোস্ত, তুই তোর জানের জান আমাকে মারতে পারলি? মেরেছে, বেশ করেছে। তোকে তো মেরে হাড়গোড় সব ভেঙে ফেলা উচিত। তুই 2 দিনের একটা মেয়ের জন্য আমাদের ছেড়ে তুই চলে যাবি? আর কোন মেয়ের এত বড় সাহস যে আমাদের কিউটের ডিব্বা দোস্তকে ঠকিয়েছে? তার নাম নীলা, সে আমাদের এই কলেজের প্রিন্সিপাল ম্যাডামের মেয়ে। আমি আর তামান্না একে অপরের মুখের দিকে তাকালাম। তারপর রাহুলকে ধমকের স্বরে বললাম, খুব শালা, আর কোনো মেয়ে পেলি না? শেষ পর্যন্ত ওই লেডি হিটলারের মেয়েকেই ভালোবাসতে হলো তোকে। তুই কি এখন আমাকে বকবি? ওই মেয়ের কোনো ব্যবস্থা করবি না? আরে কি কস, কেন করব না? অবশ্যই করব। সেই মেয়েকে যদি আমি তার নানির নাম মনে না করিয়ে দেই, তাহলে আমার নামও রাকিব না। রাকিব, তুমি কিছু ভেবেছো? আমি মনে মনে কিছু একটা ভেবে নিলাম। তারপর আমার বিখ্যাত সেই রহস্যময়ী হাসি দিলাম। এই হাসির মানে তামান্না আর রাহুল না জানলেও এটা বুঝে গিয়েছে যে আমার মাথায় কোনো বুদ্ধি এসেছে। রাত 11টা বাজে। রাহুলকে
প্রিন্সিপাল ম্যামের বাসার সামনে অপেক্ষা করতে বললাম। রাহুল বাসার সামনের বেঞ্চে বসে আছে। এমন সময় সে তামান্নাকে আসতে দেখল। কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? আর রাকিবি বা কোথায়? আমি তোমাদের মতো ছিলে না যে এত রাতে একা আসার পারমিশন ফ্ল্যাটের দারোয়ান দিবে। আর রাকিব ফোনে বলল যে সে নাকি আসছে। তাদের কথা বলার মাঝেই আমি এসে পড়লাম। কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? আর তোর হাতের থলিতে কি আছে? আমি একটা বাঁকা হাসি দিয়ে থলিটা খুললাম। তারপর সেখান থেকে আমি অনেকগুলো বড় বড় পাথর বের করলাম। কিন্তু এই পাথর দিয়ে আমরা কি করব? বলবো না, দেখাবো। প্রিন্সিপাল ম্যাডামের বাড়িটা হচ্ছে দোতলা, আর দোতলার বারান্দাযুক্ত রুমটাই হচ্ছে প্রিন্সিপাল ম্যাডামের মেয়ের রুম, যা রাহুল আমাকে বলেছে। আমি একটা পাথর নিয়ে বারান্দার জানালার দিকে ছুঁড়ে মারলাম। নির্ভুল নিশানা, সোজা গিয়ে জানালায় লাগলো পাথরটা। আর যে জায়গায় লেগেছে সেই জায়গাটা ভেঙে গিয়েছে। আমি একটা শয়তানি হাসি দিয়ে পাথরের থালিটা তামান্না আর রাহুলের দিকে এগিয়ে দিলাম। তারাও হাতে পাথর নিয়ে জানালার দিকে ছুঁড়ে মারল। কচকচ করে জানালা ভেঙে গেল। আমি আরেকটা পাথর ছুঁড়ে মারলাম, কিন্তু তখনই বারান্দার দরজা খুলে প্রিন্সিপাল ম্যাডাম বের হয়ে আসলো, আর পাথরটা প্রিন্সিপাল ম্যাডামের মাথায় গিয়ে লাগলো। দোস্ত, এ কি করলি? এখন তো আমরা শেষ। আমি কি করব? তুই না বললি এটা নীলার রুম, তাহলে প্রিন্সিপাল ম্যাডাম কেন বের হয়ে আসলো? প্রিন্সিপাল ম্যাম আমাদের দেখে ফেললো। ম্যাডাম, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই, আপনার মেয়েকে বোঝান। সে আমার এই নিষ্পাপ বন্ধুর মন নিয়ে খেলেছে। সে আমার বন্ধুকে এতদিন ব্যবহার করে এখন কাগজের মতো ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে এর একটা বিহিত করতেই হবে, আর তা করবেন ম্যাম আপনি। আমি এক বুক সাহস নিয়ে কথাটা বললাম। অতঃপর প্রিন্সিপাল ম্যাম তার মেয়েকে ডাকলো। নীলা, রাকিব কি বলছে? তুমি নাকি রাহুলের সাথে প্রেমের নাটক করেছো? রাহুল নীলাকে দেখে আমার কানে কানে বলল, দোস্ত, একটা ভুল হয়ে গেছে। এই সেই নীলা না যে আমাকে ধোকা দিয়েছে? তার মানে সে আমাকে তার মিথ্যা পরিচয় দিয়েছে। রাহুলের কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। নীলা রাহুলের দিকে তাকিয়ে বলল, না আম্মু, আমি তো রাহুলকে ঠিকমতো চিনিও না। প্রিন্সিপাল ম্যাম এবার আমাদের দিকে তাকালো। সে কিছু বলবে, তার আগেই সে চমকে গেল, কারণ সেখানে কেউ নেই। নীলার কথা শেষ হওয়ার আগেই আমরা পালিয়ে গিয়েছি সেখান থেকে। আমরা তিনজন নির্জন রাস্তা দিয়ে হাঁটছি। হাদারাম, আগে শিওর তো হয়ে নিবি কে আসলো। নীলা, তোর নীলার চক্করে আজকে আমরা ফেসে গেলাম। আরে আমি কি করে জানবো যে ওই মেয়ে আমাকে ভুল পরিচয় দিবে? এখন কি করব? প্রিন্সিপাল ম্যাডাম তো আগামীকাল আমাদেরকে কলেজ থেকে বের করে দিবে। তখন আমাদের হাতে আর কিছুই করার থাকবে না। দোস্ত, তুই কিছু একটা কর। এখন আমিই করব। সবসময় যখন আমিই করি, তখন এবারও আমিই কিছু করব। আমি একটা বেঞ্চে বসে পড়লাম। তারপর ভাবতে লাগলাম। একসময় আমার মুখে সেই বিখ্যাত রহস্যময়ী বাঁকা হাসিটা ফুটে উঠল। আমার এই হাসির মানে এই দুইজন জানে। তুমি কোনো আইডিয়া খুঁজে পেয়েছো, তাই না? আগামীকাল থেকে আমাদের কলেজে গ্রীষ্মের বন্ধ শুরু হবে, তো আমরা আগামীকাল কলেজ যাব না। কলেজ খোলার পর একটা অজুহাত দেবনি লেডি হিটলারকে। কিন্তু লেডি হিটলার যদি আমাদের বিরুদ্ধে পুলিশ কেস করে, তাহলে কি করব? আমাদের তো পুলিশ ধরে নিয়ে যাবে। পুলিশ আমাদের তখনই ধরবে যখন আমরা এই এলাকাতে থাকব। আমরা এই এলাকা থেকেই চলে যাব কয়েকদিনের জন্য। অনেক ভালো বুদ্ধি, কিন্তু আমরা যাব কোথায়? কয়েকদিন বান্দরবনে ঘুরতে গেলে কেমন হবে? বুদ্ধি খারাপ না, তবে ঘুরতে গেলে তো অনেক টাকা লাগবে। এত টাকা কোথায় পাবো আমরা? আরে টাকার বিষয়ে তোকে ভাবতে হবে না। আমি আম্মু আব্বুকে বলে তারা সব ব্যবস্থা করে দিবে। তাহলে তো আর কোনো সমস্যাই নেই। আগামীকালই আমরা রওনা দেব। পরের দিন ভোরবেলাতেই আমরা এলাকা ছেড়ে চলে যাই। আমার কাছে খুব এক্সাইটিং লাগছিল বিষয়টা। একটা দিকে আমরা পালিয়ে যাচ্ছি, আবার আরেক দিকে আমরা ঘুরতেও যাচ্ছি। বলতে গেলে এক ঢিলে দুই পাখি মারছি। তবে আমরা পালাতাম না, কিন্তু আমাদের প্রিন্সিপাল হলো একটা লেডি হিটলার।
আমরা ভোরবেলায় বাসে উঠে পড়লাম। দীর্ঘ একটা জার্নির পরে আমরা বান্দরবনে পৌঁছালাম। তামান্নার বাবা আগেই হোটেল বুক করে রেখেছিল আমাদের জন্য। আমার আর রাহুলের জন্য আলাদা রুম বুক করেছিল, কিন্তু আমি কথা বলে রাহুলকেও আমার রুমে থাকার ব্যবস্থা করে দিয়েছি। তামান্না ঠিক আমাদের পাশের রুমেই আছে। আমরা এত বড় রাস্তা পার হওয়ার পর অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, তাই আমাদের এখন একটা লম্বা ঘুমের দরকার। তাই আমরা ঘুমোতে চলে গেলাম, কিন্তু তামান্না আর রাহুল কিছু একটা নিয়ে কথা বলছে। দোস্ত, তুই তো সব জানিস যে আমি রাকিবকে অনেক ভালোবাসি। প্লিজ এই ট্রিপ শেষ হওয়ার আগেই একটা ব্যবস্থা কর, যাতে আমি আমার মনের কথা বলতে পারি। কখনো না, আমি আমার নিষ্পাপ বন্ধুকে তোর মতো ডাইনির খপ্পরে পড়তে দিব না। এবার কিন্তু মায়ের খাবি, বেশি কথা বলবি না। যা বললাম তাই করবি। কথার হেরফের হলে আমি প্রিন্সিপাল ম্যামকে বলে দিব তোর সব প্ল্যান ছিল, আমরা কিছুই জানতাম না। না দোস্ত, এইরকম কিছু করিস না। আমি তোর আর রাকিবের রিলেশন করিয়ে দিব। এই বলে রাহুল রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল, আর তামান্না চলে গেল নিজের রুমে। কোনো মতে দিনটা কেটে গেল। তারপর ডিনার করে আবার রুমে গেলাম, কারণ প্ল্যান মতো আগামীকাল আমরা এলাকাটা ঘুরে ঘুরে দেখব। কিন্তু রাহুল আর তামান্না চোখে চোখে ইশারায় কথা বলছিল, যা আমার নজরে পড়েছে। এরা দুজন কোন একটা প্ল্যান করতেছে, যেটা আমি আগেই বুঝতে পেরেছি। পরের দিন সকালে নাস্তা করে আমরা বেরিয়ে পড়লাম এলাকাটা ঘুরে দেখার জন্য। হোটেল ম্যানেজার গাইড নিতে বলেছিল, তবে গাইড নেওয়া মানে হচ্ছে বাবা মায়ের শাসনের মতো, এই করো না, ওইদিকে যেও না। তাই আমরা আর গাইড নিইনি। আমরা জঙ্গলের ভিতরে ঢুকলাম। তারপর পাহাড়ি এলাকার সাথে জঙ্গলের দৃশ্যটা এক কথায় অসাধারণ লাগছিল। আমি সামনে দিয়ে হাঁটছি আর রাহুল আর তামান্না পিছে পিছে হেঁটে আসছে। এমন সময় তামান্না রাহুলকে ধাক্কা দিয়ে সামনে আমার কাছে পাঠিয়ে দিল। আচ্ছা দোস্ত, তোর কি কখনো কোনো মেয়েকে ভালো লাগেনি? মানে তুই তো এই ব্যাপার নিয়ে কোনো সময় আমাদের সাথে কথা বলিসনি, তাই জিজ্ঞাসা করলাম। তোকে যদি তামান্না এই কথা জিজ্ঞেস করতে পাঠিয়ে থাকে, তাহলে আগেই বলে দিতেছি, কোনো লাভ হবে না তোদের। কেন? তামান্না কি ভালো মেয়ে না? আমরা তাকে ছোটবেলা থেকে দেখে আসতেছি। তামান্নার মতো ভালো মনের মেয়ে তুই কোথায় পাবি? আমি কোনো সময় বলি না যে তামান্না খারাপ মেয়ে, কিন্তু তামান্না কি সবসময় আমি একজন ভালো বন্ধু হিসেবে দেখে এসেছি। আর তামান্নার মন যে কত ভালো তা আমি আর তুই ছাড়া ভালো কে জানে। তোর আর নীলার ব্যাপার জেনে সেই বেশি রেগে গিয়েছিল, কারণ তুই তামান্নার বেস্ট ফ্রেন্ড। তামান্নার মনটা হলো নিষ্পাপ, আর সে যেই সংসারে যাবে সেই সংসার আলোকিত করে রাখবে। বাহ দোস্ত বাহ, আজ পর্যন্ত আমার ব্যাপারেও এত ভালো ভালো কথা বলিস নাই, আর এই ব্যাপারে মুখ থেকে যেন মধু পড়ছে। আবার বলিস যে তুই তাকে বন্ধুর নজরে দেখিস। আরে আমি তেমন ভাবে বলিনি। আর আমরা কি এখানে এইসব কথা বলতে এসেছি? হ্যাঁ, আমরা এখানে এসেছি তোর মন ভালো করতে আর ঘোরাঘুরি করতে। এখন এইসব না বলে চল পাহাড়ে উঠে। আমি পাহাড়ে উঠতে শুরু করলাম। তামান্না রাহুলের কাছে গেল। সবই তো শুনলি, এখন কি করবি? আসলে রাহুল তামান্নার মোবাইলে আগে থেকেই ফোন দিয়েছিল, যাতে আমাদের মাঝে যা কথাই হোক না কেন তামান্না তা শুনতে পারে। শুনলামই তো, তবে আমিও হার মানবো না, চেষ্টা করতে থাকবো। রাকিব কিন্তু এখনো না বলে নাই। তোর কথার মানেটা কি? আমার কথার মানে হলো, আমার থেকে বেশি রাকিবকে কেউ চিনে না। রাকিবের কোনো কিছু অপছন্দ হলে সে সরাসরি মানা করে দেয়, কিন্তু তোর ব্যাপারে সে স্পষ্টভাবে কিছু বলেনি। মানে তার মনেও তোর জন্য আলাদা ফিলিংস আছে। এখন শুধু তোকে সেই ফিলিংস বের করতে হবে তোর ভালোবাসা দিয়ে। তামান্না আর কিছু বলল না। তারপর তারা দুইজনও পাহাড়ে চড়তে শুরু করলো। সেই দিন লাঞ্চ আমরা পাহাড়ের উপরে রেস্তোরাঁয় করেছি। বিকালে ঘুরে আমরা আবার হোটেলে চলে গেলাম। শরীর ক্লান্ত, তাই মাগরিবের নামাজ পড়েই শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে এশার নামাজ পড়ে ডিনার করে নিলাম। রাহুল রুমে চলে গেল আগে আগে। আমি আর তামান্না একসাথে রুমে যাচ্ছি। আমি আমার রুমে যাওয়ার সময় তামান্না আমাকে টেনে তার রুমে নিয়ে গেল। আমাকে টেনে তামান্না তার বিছানায় ফেলে দিল। আমি সাথে সাথে উঠে গেলাম। এটা কি ধরনের সভ্যতা তামান্না?
আমাকে এভাবে এখানে নিয়ে আসলে কেন? রাকিব, তুমি ভালো করেই জানো যে আমি তোমাকে অনেক ভালোবাসি, সেই ছোটবেলা থেকে। তখন তুমি সেটা আবেগ বলে উড়িয়ে দিয়েছো, কিন্তু এখন কি বলবে তুমি? দেখো তামান্না, আমি শুধু তোমাকে একজন বন্ধুর নজরে দেখি, আর কিছু না। এখন সরো, আমাকে যেতে দাও, না হলে কিন্তু রাহুল আমাকে খুঁজতে বের হবে। রাহুলই আমাকে বুদ্ধি দিয়েছে তোমাকে এখানে এনে তোমার থেকে মনের কথা বের করার জন্য। শালাই ফাঁসিয়ে দিল। একবার কাছে পাই, তারপর দেখিয়ে দেব। রাহুলকে পরে দেখো, আগে আমাকে নিয়ে ভাবো। তোমাকে নিয়ে নতুন করে ভাবার কি আছে? আগে যাই ভাবতাম এখনো তাই ভাবি। তাই নাকি? কথাটা বলে তামান্না আমার দিকে এগোতে লাগলো, আর তার শরীর থেকে শার্টের একটা একটা করে বোতাম খুলতে লাগলো। এইটা কি 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 করছো তামান্না? কেঁপে কেঁপে জিজ্ঞাসা করলাম, কারণ তামান্নার কাণ্ড দেখে আমার কথা আটকে গিয়েছে গলায়। তেমন কিছু না, শুধু নিজেকে তোমায় সঁপে দিচ্ছি যাতে আমার প্রতি তোমার ভালোবাসা জন্মে। কেঁপে কেঁপে জিজ্ঞাসা করলাম, কারণ তামান্নার এমন কাণ্ড দেখে আমার কথাগুলো গলায় আটকে আটকে আসছে। এই বলেই তামান্না আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তামান্না যেই আমার উপর শুতে যাবে তখনই আমি সরে গেলাম। আমি তামান্নাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে গেলাম আর নিজের রুমে চলে গেলাম। কিরে, তুই এত তাড়াতাড়ি এসে গেলি? তামান্না তোকে আসতে দিল? আমি রাহুলের দিকে রাগান্বিত দৃষ্টিতে এগোতে লাগলাম, আর রাহুল আমার রাগে চেহারা দেখে ভয় পেয়ে গেল। কিরে, তুই এগোচ্ছিস কেন? বিশ্বাস কর দোস্ত, তামান্না কি করেছে আমি কিছুই জানি না, সব কিছু তার প্ল্যান। অতঃপর আমি রাহুলকে মারা শুরু করলাম, ভালো মতোই মারলাম। মারা শেষে বলে দিলাম যাতে এই সব থেকে দূরে থাকে সে। সেদিনের মতো শুয়ে পড়লাম। রাহুলও ক্লান্ত হয়ে গিয়েছে। আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আমিও তো তামান্নাকে অনেক ভালোবাসি, কিন্তু মন থেকে কেন জানি রেসপন্স পাচ্ছিল না। আগামীকাল তামান্নাকে নিজের মনের কথা বলে দেব ভাবছি, দেখা যাক কি হয়। পরের দিন সকালেই আমি ভোরে ভোরেই ঘুম থেকে উঠে রুম থেকে চলে গেলাম। ব্রেকফাস্টের সময় তামান্না আর রাহুল আমাকে খোঁজার জন্য বের হলো। তারা আমাকে ফোনেও পেল না, কারণ আমি আমার মোবাইলটা বন্ধ করে রেখেছি। সব আমার দোষ। আমি যদি রাকিবকে না ফোর্স করতাম আমাকে ভালোবাসার জন্য, তাহলে হয়তো সে চলে যেত না। না, সব দোষ আমার। আমি তোকে ওইসব উল্টাপাল্টা বুদ্ধি দিয়েছি, আমারই সব দোষ। রাকিব প্লিজ তুই ফিরে আয়, তুই আসলে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিব। কারো ক্ষমা চাইতে হবে না। রাহুল আর তামান্না পিছনে তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। রাহুল দৌড়ে আমাকে জড়িয়ে ধরল। দোস্ত, আমাকে ক্ষমা করে দে, আমি আর উল্টাপাল্টা বুদ্ধি বের করে তোকে ডিস্টার্ব করব না। তাও তুই আমাদের উপর রাগ করে থাকিস না। আরে আমি কারো উপর রাগ করিনি, আমি একটা কাজে বের হয়েছিলাম। আমি আবারও বিকেলে কাউকে না জানিয়েই বের হয়ে যাই হোটেল থেকে। সন্ধ্যার আগে আবার ফিরে আসি। এবারও দুজন চিন্তিত ছিল, কিন্তু আমি ফিরে আসায় দুজনেই টেনশন মুক্ত হয়। কিরে, আজকে তোর কি হয়েছে? সকালেও গায়েব ছিলি আর একটু আগেও গায়েব হয়ে গেছিস। তোর মাথায় কি চলছে ভালো করে বল তো। সময় হলে একাই বুঝে যাবে। এই বলে আমি একটা মুচকি হাসি দিয়ে চলে গেলাম। রাত 8টায় আমি রাহুলকে বললাম বের হতে। তারপর তামান্নার রুমেও গেলাম, দুজনকে নিয়ে বাহিরে গেলাম। তীরে এখন কোথায় যাচ্ছি আমরা? আবার কোথায়? বাইরে যাচ্ছি ঘুরতে। আজকে জঙ্গলের ভিতর ঘুরতে যাব। তুমি কি পাগল হলে নাকি? এত রাতে আমরা জঙ্গলে যাব? এটা আমাদের জন্য কতটা বিপদের হবে তা তোমার জানা নেই? আরে আমার সব কিছুই জানা আছে, কোনো সমস্যা হবে না, আমাকে বিশ্বাস করতে পারো। আমি জঙ্গলের মাঝ বরাবর একটা জায়গায় গিয়ে থামলাম। আশেপাশে পুরো অন্ধকারে ভরে গিয়েছে। এই জায়গায় কি আছে যা দেখার জন্য আমাদের এখানে নিয়ে এসেছিস? শুধু দেখতে থাক কি হয়। আমি 2বার হাততালি দিলাম, আর সাথে সাথে আশেপাশে লাইট জ্বলে উঠল। আশেপাশে লাইটের আলোয় জায়গাটা অনেক সুন্দর দেখাচ্ছে। ওয়াও, এই জায়গায় দিনের বেলায় অনেক এসেছি, কিন্তু রাতের বেলায় জায়গাটা ভীষণ সুন্দর দেখাচ্ছে। এই আয়োজন কার জন্য রাকিব? তোমার জন্য তামান্না। আজ আমি তোমার জন্যই এই আয়োজন করেছি।
আজ আমি আমার মনের কথা তোমাকে বলতে চাই। 1 মিনিট, তুই তামান্নাকে প্রপোজ করবি মানলাম, কিন্তু এখানে আমাকে কেন নিয়ে আসলি? তোকে ছাড়া লাইফে কিছু করেছি যে আজকে তোকে ছাড়া লাইফের এত বড় ডিসিশন নিব আমি? তুই তামান্নাকে প্রপোজ কর, আমি এলাকাটা ঘুরে আসি। তোর প্যারায় আজকে ঘোরাঘুরি হয়নি, আর তাছাড়া আমি কাবাব মে হাড্ডি হতে চাই না। এই বলেই রাহুল জঙ্গলের ভিতরে চলে গেল, কিন্তু রাহুল জানে না যে এটাই তার শেষ যাওয়া। আমরা রাহুলের যাওয়ার দিকে তাকিয়ে আছি। আরে আমার কথাটা তো শোন। যা, না শুনেই চলে গেল। এদিকে তামান্না আমার কলার ধরে টান দিয়ে তার নিজের কাছে নিয়ে নিল। রাহুলের কথা বাদ দাও, আর এতদিন আমাকে শুধু শুধু কেন ঘুরিয়েছ? গতকাল যখন তোমাকে এত করে জোর করলাম তখনও তুমি আমাকে না বলে চলে গিয়েছ। আর আজকে সারা দিন আমি নিজেকে কতটা দোষী মনে করেছি তুমি জানো? আমি 2 কদম পিছিয়ে গেলাম। আরে আমি তো এমনিই ঘুরিয়েছি। আর তাছাড়া আমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে যদি কেউ এত সহজে পেয়ে যায়, তাহলে এই দুনিয়ায় ছেলেদের গুরুত্বই থাকবে না। ওহ, তাই নাকি? আর আমি তো একটু বেশি হ্যান্ডসাম। ঠিক আছে, তাহলে এখন প্রপোজ করো। তুমি জেনে গেছো আমি তোমাকে ভালোবাসি, তাহলে আবার এই ফালতু প্রপোজ করতে হবে কেন? না না, প্রপোজ না করলে আমি মানবো না। এখন ভাব বেড়ে গেছে তাই না? এখন তোমাকেও মানাতে হবে। ঠিক আছে, কিন্তু আমি কিছু বলবো না, করে দেখাবো। এই বলেই তামান্নাকে নিজের কাছে টেনে নিলাম। আমার গরম নিঃশ্বাস তামান্নার ঘাড়ে পড়ছে। তামান্নার ঠোঁট জোড়া কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আমি তামান্নার ঠোঁট জোড়া নিজের ঠোঁট জোড়া দিয়ে আবদ্ধ করে ফেললাম। আমরা সে সময় পুরো দুনিয়াকে ভুলে একদম নিজেদের মতো কিস করতে লাগলাম। কিন্তু আমাদের কিস করায় ব্যাঘাত ঘটল যখন রাহুলের চিৎকার শুনতে পেলাম। আমি তামান্নাকে ছেড়ে দিয়ে জঙ্গলের ভিতর চলে গেলাম। তামান্না আমার পিছে পিছে আসেনি, কারণ আমার দৌড়ের সাথে সে পেরে উঠবে না। রাহুলের চিৎকার যে দিক থেকে এসেছিল আমি সেই দিকেই গেলাম। আমি অনেকবার রাহুলের নাম ধরে ডাকাডাকি করলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। আমি জোরে জোরে ডাকতে লাগলাম, কিন্তু কোনো সাড়া পাচ্ছি না। রাহুলের কিছু হয়নি তো? এই ভেবে আমি আরো ভয় পেয়ে গেলাম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আমি মোবাইলের ফ্ল্যাশটা চালু করলাম। হঠাৎ আমার মাথায় একটা কথা আসলো। ইস, এই কথাটা আমি আগে কেন ভাবিনি? আমি দ্রুত রাহুলের ফোনে একটা ফোন দিলাম। রাহুলের মোবাইল আওয়াজ আসছে কাছেই, এটা শুনতে পেলাম। তার মানে সে কাছাকাছি আছে হয়তো। আমি মোবাইলের আওয়াজের পেছনে গেলাম। আশেপাশে তাকিয়ে রাহুলের মোবাইলটা একটা ঝোপের কাছে পেলাম। তার মানে রাহুল হয়তো আশেপাশেই আছে। এইদিকে প্রচণ্ড বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। বৃষ্টি শুরু হওয়ায় তামান্না হোটেলে ফিরে গিয়েছে। আমি আশেপাশের ঝোপঝাপে খোঁজে দেখছি, এমন সময় একটা ঝোপ নড়ে উঠল। আমি ধীরে ধীরে সেই ঝোপের দিকে এগোতে লাগলাম। আমার মনের মধ্যে ভয় বিরাজ করছে, কারণ সেখানে কোনো পশুও থাকতে পারত। এক বুক সাহস নিয়ে আমি ঝোপের কাছে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার কলিজার পানি শুকিয়ে গেল। আমার সামনেই আমার প্রাণপ্রিয় বন্ধুটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি রাহুলকে ঝোপের আড়াল থেকে বের করে খোলা জায়গায় নিয়ে আসলাম। রাহুলের মাথা আমার কোলে রাখলাম। রাহুলের পিঠে গুলির চিহ্ন আছে, তার মানে রাহুলকে কেউ গুলি করেছে। আমার চোখ থেকে অবিরাম পানি পড়ছে। আমার সাথে আজ যেন আকাশও কান্না করছে। রাহুল, চোখ খোল। বন্ধু দেখ, আমি এসে গেছি, আর কোনো ভয় নেই তোর। রাহুল কোনো কথা বলছে না। আমি রাহুলের বুকে কান পেতে দিলাম। রাহুলের হৃৎপিণ্ডটা ধীরে ধীরে ধুকছে। রাহুলের রক্তটাই বৃষ্টির পানিতে বসে ফেললেও আমার মনের কষ্ট কিন্তু মুছতে পারবে না। বন্ধু, তুই আমাকে এভাবে একা রেখে যেতে পারবি না। দোস্ত, তোর কিছু হবে না, তোকে উঠতে হবে। আমি তোকে কিছুই হতে দেব না। আমি এক্ষুনি তোকে হাসপাতালে নিয়ে যাব। এমন সময় রাহুলের শরীর কেঁপে উঠল। রাহুল ধীরে ধীরে কিছু বলছে। আমি শোনার চেষ্টা করলাম। বন্ধু, আমি তোর বিয়ে দেখে যেতে পারলাম না রে, আমাকে ক্ষমা করে দিস। বাকি জীবন তোকে বন্ধু ছাড়াই থাকতে হবে। না বন্ধু, আমি তোর কিছুই হতে দেব না। তোর এই অবস্থা কে করলো আমাকে শুধু বল। আমি যখন জঙ্গলের গভীরে আসি তখন আমি অনেকজন লোকদের দেখতে পাই, অস্ত্র শস্ত্র সহ, যারা
দুইজন লোককে বন্দি করে নিয়ে যাচ্ছিল। আমি কৌতূহল বশত তাদের পিছনে যাই, আর সেখানে গিয়ে দেখি তারা একজন লোককে গুলি করে খুন করে ফেললো। একজন লোককে এভাবে মরতে দেখে আমি ভীষণ ভয় পাই আর চিৎকার করি। আমার চিৎকার তারা শুনতে পায় আর আমাকে গুলি করে। আমি আহত অবস্থায় এতদূর পালিয়ে এসেছি। তারা মনে হয় এখন আমাকে খুঁজছে। তুই পালিয়ে যা বন্ধু, আর তামান্নাকে নিয়ে ভালো। আর কিছুই বলল না রাহুল। রাহুলের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আমি রাহুলকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আজ আমার প্রাণ প্রিয় বন্ধু আমাকে ছেড়ে চলে গিয়েছে। সব দোষ হয়তো আমার, কারণ আমি রাহুলকে এখানে না নিয়ে আসলে হয়তো সে বেঁচে থাকতো। এমন সময় আমার কানে কারো পায়ের শব্দ এলো। বৃষ্টির পানিতে হাঁটাহাঁটির শব্দটা আরো প্রখরভাবে শোনা যাচ্ছে। আমার কানে রাহুলের কথা ভেসে আসছে, দোস্ত পালিয়ে যায় এখান থেকে। আমি যেই না পালিয়ে যাব ঠিক তখনই আমার বিবেক আমাকে পালাতে দিল না। আমার বিবেক বলছে যে বা যারা আমার বন্ধুকে মেরেছে তাদের সবাইকে যেন আমি নিজ হাতে মারি। আমি সেই পায়ের আওয়াজের পেছনে গেলাম। সেখানে গিয়ে দেখি তারা অনেকেই লাইট দিয়ে এদিক ওদিক কিছু খুঁজছে, হয়তো রাহুলকেই খুঁজছে। কিছুক্ষণ পর সবাই নিজেদের আস্থানায় চলে গেল, যেটা জঙ্গলের গভীরে। আমিও পিছু পিছু আস্থানায় পৌঁছে গেলাম, আর সেখানে লিডারের মতো একজন কথা বলছে। কে রে, খুঁজে পেলে তাকে যে আমার খুন করা দেখেছে? না বস, আমরা তাকে খুঁজে পাইনি। সে এতক্ষণে আপনার গুলি খেয়ে মারা গেছে। আমার বুঝতে বাকি রইল না যে রাহুলকে ওই লিডারের মতো লোকটাই মেরেছে। আমার শরীরে রক্ত যেন 10 গুণ দ্রুত গতিতেই প্রবাহ করছে। আশেপাশে বৃষ্টির কারণে অন্ধকার যেন আরো বেড়ে গিয়েছে। আমি অন্ধকারের সুযোগে একজন পাহারাদারকে আঘাত করে তার থেকে বন্দুকটা কেড়ে নেই। আমি তাদের সামনে গেলাম। অন্ধকারের জন্য কেউ আমার চেহারা ভালোভাবে দেখতে পারছে না। কে রে তুই, যে আমাদের আস্তানে এসেছিস? এখানে আসা মানে মৃত্যু। একটু আগে আমার বন্ধু এখানে এসেছিল, তাকে কি তুই মেরেছিস? গম্ভীর গলায় জিজ্ঞাসা করলাম। আমার কথা শুনে সবাই হাসাহাসি শুরু করে দিল। লিডার হাসি থামিয়ে বলল, হ্যাঁ আমি মেরেছি। এখন কি করবি? আমাকে মারবি? তোর বন্ধুর মতো তোরও অবস্থা হবে। আমি পিছন থেকে বন্দুকটা বের করে লিডারের মাথা বরাবর শুট করলাম। এই অন্ধকারের মধ্যে আমি কিভাবে নির্ভুল নিশানা করলাম আমি নিজেও জানি না। সবার সামনে লিডারের মরদেহটা পড়ে গেল। সবাই আমাকে ঘিরে ধরেছে। আমি জানি এতজনের সাথে পেরে ওঠা কোনোভাবেই সম্ভব না, তাও আমি লড়ব আমার বন্ধুর মৃত্যুর প্রতিশোধের জন্য। আমি একে একে শুট করতে লাগলাম সবাইকে, কিন্তু হঠাৎ একজনে ফ্লাইং কিক মেরে আমার হাত থেকে বন্দুকটা ফেলে দেয়। সবাই মিলে একসাথে আমাকে আঘাত করতে থাকে। আমার শরীর থেকেও রক্তের বন্যা বইতে লাগলো। আমার শরীরটা মাটিতে পড়ে গিয়েছে, কিন্তু তখনও আমার জ্ঞান ছিল। হঠাৎ আমার হাতে কিছু একটা লাগলো, ধারালো জিনিস, যেটা হাতে নিয়েই সবাইকে কোপাতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই সবার শরীর থেকে সবার হাত পা আলাদা করে দিয়েছি। সেই সময় আকাশে বিদ্যুৎ চমকালো, আর চারদিকে আলোয় ভরে গেল কিছুক্ষণের জন্য। আমার রক্তাক্ত চেহারা আলোতে ফুটে উঠল। আমি হাতের দিকে তাকালাম, দেখলাম একটা চাইনিজ কোরাল। আজ আমি যেন আগের রাকিব না, এখন আমি অন্য কেউ হয়ে গিয়েছি। আমার ভিতরে যেন হিংস্রতা বেড়ে গিয়েছে, হয়ে গিয়েছে রক্তের নেশা। আশেপাশে রক্তের বন্যা বয়ে গিয়েছে। আমি সবাইকে মেরে ফেললাম কিছুক্ষণের মধ্যে। একটা সময় পর আমি অজ্ঞান হয়ে যাই, এত দখল সহ্য করতে না পেরে। আমার চোখ যখন খুলে তখন আমি নিজেকে একটা ঘরে পাই। ঘরের পরিবেশটা অনেক বড় লোকদের ঘরের মতো। হঠাৎ একজন মধ্যবয়স্ক লোক আসলো আমার কাছে। আমি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু শরীরটা তা সাপোর্ট করলো না। তোমার শরীর এখনো অসুস্থ, তোমার বিশ্রাম নেওয়া দরকার। আমার বিশ্রাম নেওয়ার সময় নেই, আমাকে যেতে হবে। সবাইকে মারতে হবে যারা আমার প্রাণপ্রিয় বন্ধুটাকে মেরেছে। ও শিট, রাহুলের লাশ তো জঙ্গলেই রয়ে গিয়েছে। আমাকে রাহুলের কবর দিতে হবে। তোমার টেনশন করার কোনো প্রয়োজন নেই। তুমি 2 দিন ধরে অজ্ঞান আছো। আমি তোমার বন্ধুকে সব নিয়ম মেনে পাশের কবরস্থানে কবর দিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাই, কিন্তু আপনি কে, আর আমাকেই বা পেলেন কোথায়? আমার নাম ফারহাদ।
আমাকেও আমার সহকারীকে ড্রাগন গ্যাংয়ের কিছু লোক ধরে নিয়ে যায়। আমার সহকামীকে মারার সময় তোমার বন্ধু দেখে ফেলে। আর তারপরের ঘটনা তুমি জানো। আমাকে মারার আগেই তুমি এসে পড়ো, আর তা দেখে আমি অনেক অবাক হয়েছি। তুমি একজনই পুরো গ্যাংকে শেষ করে দিয়েছ। আমার কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে তুমি মানুষ না, বরং একজন মনস্টার। মনস্টার শব্দ আমার কানে অনেকক্ষণ বাজতে থাকে। কিন্তু আপনি কে? আর তারা কেনই বা আপনাকে মারতে চায়? আমি এই দেশের সম্মানধন্য একজন ব্যবসায়ী, কিন্তু চলমান অপরাধ বেড়ে যাওয়ায় আমি নিজের গ্যাং তৈরি করে দেশকে অপরাধ মুক্ত করতে চেয়েছি। কিন্তু